Shall I start? So, hi everyone, welcome to the class. First of all, I would like to greet you all a very good evening. তোমাদের সবাইকে good evening. তোমরা যারাই আজকে আমাদের ক্লাসে এসেছো so welcome to the YouTube channel of BSSEI. I am Neha, your educator for paper 1 NTA UGC NET category on BSSEI. আজকে আমাদের বিষয়বস্তু কি, why do we gathered over here, আমরা কেন এখানে আজকে গ্যাদার করেছি, because we are going to discuss 50 most important or I can say most expected questions on research aptitude. ঠিক আছে, research aptitude বলে যে খুব I can safely say it's the most important unit. রিসার্চ অ্যাপটিটিউড হচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট ইউনিট, এবং সেই ইউনিট থেকে যে সাজেস্টিভ 50 কোয়েশ্চেন্স, अगेन দিস ইজ বেসড অন মাই স্পেকুলেশন, এটা টোটালি আমার স্পেকুলেশনের উপর বেস করে আই এম অ্যাজিউমিং দ্যাট দিজ আর দ্য থিংস দ্যাট গোয়িং টু কাম। এই কোয়েশ্চেন্সগুলো বা এই টপিকগুলো আসতে পারে, আমি মোটামুটি জড়ো করেছি আর সেগুলোকেই আমরা ডিসকাস করব। আর আজকের ক্লাসের যেটা ইউএসপি উইচ ইজ দ্য স্ট্যাটিস্টিক্স, ঠিক আছে, আমরা অফেন অ্যাট টাইমস দেখি কি রিসার্চের পেপারে স্ট্যাটিস্টিক্স রিলেটেড কিছু কোয়েশ্চেন্স থাকে, কিছু নিউমেরিক্যালস থাকে, যেগুলো অফেন অ্যাট টাইমস আমাদের দ্বারা সলভ করা একটু হালকা ডিফিকাল্ট হয়ে যায়। তো সেই রকম কোয়েশ্চেন্সগুলো এলে হোয়াট উড বি ইয়োর অ্যাপ্রোচ, হোয়াট উড বি ইয়োর স্ট্র্যাটেজি, কীভাবে তুমি ওই জিনিসগুলোকে ডিল করবে, সেটা আমি আজকে ক্লিয়ারলি বলে দেবো। ঠিক আছে, before we move ahead, please let me know কি I am audible, my screen is visible এবং তোমরা দেখতে পাচ্ছ, শুনতে পাচ্ছ। যারা আছো একটু প্লিজ কমেন্ট করে দাও। let me take up your names and then we will get started. ঠিক আছে, চলো। good afternoon Shukarna, good afternoon Trishna, Aurobindo. I was waiting for your class. I really like your class. Thank you, Shondipan. Thank you. It has to be na when it is net and I have to come up with something related to research. ঠিক আছে ম্যাম, প্রথম পত্রের জন্য কোন বই পড়তে হবে? আপাতত ক্লাস করো। কেভিএস মাদান ইজ আ ভেরি গুড বুক। ঠিক আছে, গুড আফটারনুন ম্যাডাম। ওকে, হ্যাঁ, গুড আফটারনুন চয়নিকা। তোমরা কি করবে? Before we do statistics, I would recommend all of you to have a pen and paper in front of you. তোমাদের সবার কাছে সামনে যেন একটা পেন পেপার থাকে, বিকজ কিছু আমাদের ম্যাথস করতে হবে, তো সেটার জন্য। আর as you guys know, there is no provision of using calculator in the net examination. net examination এ তুমি ক্যালকুলেটর তো কোথাও ইউজ করতে পারবে না, isn't it? তো ওই জন্য যাতে কিভাবে ক্যালকুলেশন করতে হবে তার জন্য একটা পেন পেপার নিয়ে বসো। all right. Hello Miss, good afternoon. Yes Miss, you are audible. Most awaited class. Thank you. রিতয়ন্তী চৌধুরীও বলছে ওয়েটিং ফর ইয়ার ক্লাস। ঠিক আছে। তো দেখো, বিফোর আই স্টার্ট আই উড লাইক টু গিভ ওয়ান মোর ডিসক্লেমার। তোমাদের মধ্যে এখানে কারা কারা আছো যারা আমার রিসার্চ অ্যাপটিটিউডের অলরেডি দুটো ক্লাস উইচ ইজ অ্যাভেলেবল ফর ফ্রি অন দ্য ইউটিউব প্ল্যাটফর্ম অফ বিএসএসএআই করে নিয়েছো? ঠিক আছে, এখানে যদি কেউ আছো যারা আমার প্রিভিয়াস ক্লাস, যেটা আমি আগের নেট সাইকেলের আগে নিয়েছিলাম, নেট সাইকেলের আগে আমি যে ক্লাসটা নিয়েছিলাম, সেটা কারা অলরেডি অ্যাটেন্ড করেছো এটা একটু আমাকে জানাও। ঠিক আছে, বিকজ আমি অ্যাজিউম করছি যে আমি করিনি ম্যাডাম। ওকে, সো যারা করনি তাদের জন্য ইম্পর্টেন্ট বার্তা যে তোমরা ওই ক্লাসটা কিন্তু অ্যাটেন্ড করো। যারা করেছো দে আর অলরেডি অ্যাট অ্যান আপার হ্যান্ড, তাদের ক্ষেত্রে একটা অ্যাডভান্টেজ আছে। বাট যারা করনি তাদেরকে আমি রেকমেন্ড করব কি প্লিজ গো হেড আফটার দিস ক্লাস, ওই দুটো ক্লাস আগে দেখে নিও, বিকজ দ্যাট ইজ অলসো গোয়িং টু হেল্প ইউ। ঠিক আছে, তো ওইটা দেখলে আরো তোমাদের কনসেপ্ট ক্লিয়ার হতো। অলরেডি ওয়াচ অ্যাটেন্ডেড, ভালো, একদম। কিভাবে পাবো? তুমি রিসার্চ অ্যাপটিটিউড বাই নেহা ম্যাম বিএসএসএআই বলে সার্চ করো, দুটো আছে, পার্ট 1 অ্যান্ড পার্ট 2। ওই দুটো তুমি দেখে নিও, বিকজ ওখানেও আমি কিছু ফান্ডামেন্টাল কনসেপ্টস করিয়েছি। এখানে আজকের ক্লাসের মেন উদ্দেশ্য কি, আমি স্ট্যাটিস্টিক্সটা খুব ভালো করে করাতে চাই, বিকজ স্ট্যাটিস্টিক্স থেকে কিছু অঙ্ক এরকম চলে আসে যেটা আমাদের কোর রিসার্চের এরিয়ার থেকে আসে, যেটা ট্যাকেল করা যায় না। তো সেগুলোর জন্য বেশি ফোকাস করব। রিসার্চের আরো খুঁটিনাটি কনসেপ্টস ওই দুটো ক্লাসে আছে, ওই দুটো ক্লাস কিন্তু দেখে নেবেন। করেছি মিস, আপনার ক্লাস স্কিপ করা মানে বহুত কুছ লস হো জায়েগা, আইদার পেড অর ফ্রি। ইয়া থ্যাংক ইউ গাইস। ওকে চলো, উই হ্যাড
ইনাফ ইন্টারাকশন। আমার খুব ভালো লাগছে, আমি অনেকদিন পর ইউটিউব ক্লাস নিচ্ছি। শুরু করা যাক তাহলে। প্রথম কোয়েশ্চেনটা যেটা নিয়েছি আমি করব, কারোর যদি কোথাও ডাউট থাকে ফিল ফ্রি টু কমেন্ট কি ম্যাম প্লিজ মেক মি আন্ডারস্ট্যান্ড ওয়ান্স অ্যাগেন, আরেকবার বুঝিয়ে দিতে বললে আমি ডেফিনেটলি বুঝিয়ে দেবো। ঠিক আছে, আমি ভালো আছি। ওকে, অলরাইট। সো ডেফিনেটলি আমি অনেকদিন পর ক্লাস নিচ্ছি মিস্টার হুসেন, থ্যাংক ইউ। সো কি বলছে দেখো, which of the following values is used as a summary measure for a sample such as a sample mean? So this is the first question that we have come up with. Okay, this is the first question I have kept ekdom super easy so that you don't guys lose on your confidence. তো যাতে একদম ভাবে easy একটা question, তো তোমরা যদি চাও you guys can answer like this. Write a 1. Okay, why is it not working? Okay, চলো write a 1 and 1 এর আনসার যেটা তোমার যে অল্টারনেটিভটা লাগবে তোমরা দিয়ে দিতে পারো। You can start answering. বিফোর দ্যাট আমি একটু বলি, আমাদের যখন আমরা রিসার্চ করি রাইট, তো দেখো আমি মনে করো বিং আ সাইকোলজি স্টুডেন্ট বা সাইকোলজি ব্যাকগ্রাউন্ড থেকে মনে করো আমার ডিপ্রেশনের ওপর রিসার্চ করার ইচ্ছা আছে, আর আমি স্কুল এজের স্টুডেন্টদের বা স্কুল গোয়িং স্টুডেন্টদের ওপর ডিপ্রেশন রিলেটেড কিছু স্টাডি করতে চাই, ঠিক আছে, তাদের ডিপ্রেশনের লেভেল স্টাডি করতে চাই। ঠিক আছে, ধরো আমার রিসার্চ কোয়েশ্চেন হচ্ছে বা আমার রিসার্চ টপিক হচ্ছে কি টু ফাইন্ড আউট দ্য ইফেক্ট অফ social media usage on depression among school going students. তো দেখো আমার রিসার্চের তাহলে টপিক কি হয়ে গেল, আমার রিসার্চের টপিক কি আমি সোশ্যাল মিডিয়া ইউসেজের এফেক্ট অন ডিপ্রেশন দেখতে চাই কাদের মধ্যে, স্কুল গোয়িং স্টুডেন্টসদের মধ্যে। ঠিক আছে, ওহো হোয়াট হ্যাপেন্ড, ঠিক আছে, তো স্টুডেন্টদের মধ্যে আমি এটা দেখতে চাই। তো টেকনিক্যালি আমার তো তাহলে রিসার্চের পপুলেশন, কারা আমার রিসার্চের পপুলেশন, ভারতবর্ষ তথা ইন্ডিয়া, ঠিক আছে, মানে ভারতবর্ষ অ্যান্ড দ্য ওয়ার্ল্ড অ্যাট লার্জ, সব যত স্কুল স্টুডেন্টস আছে আমি ততর ওপরেই আমি আমার রিসার্চ করতে পারি, ইয়া absolutely, কিন্তু আমার দ্বারা it is practically not feasible to conduct research on each and every students of India or world, মানে সব স্কুল স্টুডেন্টদের উপর তো আমি করতে পারবো না। তো যারা আমার রিসার্চ করার আওতায় পড়ে they are my research population, মানে এখানে ইন্ডিয়া বা ওয়ার্ল্ডের যত স্কুল স্টুডেন্ট আছে প্রত্যেকে ইজ এলিজিবল ফর মাই রিসার্চ, সো এরা হচ্ছে আমার রিসার্চ পপুলেশন। বাট আই ক্যানট, দিস ইজ নট ফিজিবল ফর আ সিঙ্গল রিসার্চার, একটা সিঙ্গল রিসার্চারের ওপর সমস্ত স্কুল স্টুডেন্টদের ওপর রিসার্চ করা সম্ভব নয়। তো আমি ওখান থেকে হ্যান্ডফুল অফ লেটস সে আমার রিসার্চ করার জন্য আমি টপ 1000কেই বেছে নিলাম, লাইক দ্য কোভিড ভ্যাকসিনস, কি তোমার অত রিলেটিভ থাকতো তুমি টপ 25 তোমার রিলেটিভকেই বেছে নেবে তো নিজের ওয়েডিং এর জন্য, তো ঠিক সেরকম। তো এই পুরো পপুলেশন থেকে আমি ম্যাক্স টু ম্যাক্স আমি 1000 জনকে বেছে নিলাম, 1000টা স্কুল স্টুডেন্টস। তো এই যে পপুলেশন থেকে যে 1000 জনকে সিলেক্ট করে নিলাম যাদের ওপর আমি আমার রিসার্চ কন্ডাক্ট করব, দে আর মাই স্যাম্পল। ঠিক আছে, এবারে এই যে যে স্ট্যাটিস্টিক্স, পপুলেশন রিলেটেড কিছু স্ট্যাটিস্টিক্স হয়, মানে এই পপুলেশনটা মানে পুরো ইন্ডিয়ার পপুলেশনের বা পুরো ওয়ার্ল্ডের স্কুল স্টুডেন্টদের পপুলেশন রিলেটেড কিছু স্ট্যাটিস্টিক্স হয়। আবার আমি আমার রিসার্চ করে যে স্ট্যাটিস্টিক্স ফাইন্ড আউট করব এই 1000 জনের ওপর, সেটা আলাদা হয়। ঠিক আছে, পপুলেশন রিলেটেড স্ট্যাটিস্টিক্সকে বলে হয় প্যারামিটার, এবং স্যাম্পল রিলেটেড স্ট্যাটিস্টিক্সকে বলা হয় শুধু স্ট্যাটিস্টিক। ঠিক আছে, স্যাম্পল রিলেটেড স্ট্যাটিস্টিককে বলা হয় শুধু স্ট্যাটিস্টিক। নাও তাহলে এবারে আমি যদি কোয়েশ্চেনটা তোমাদের কাছে ইন্টারপ্রেট করি, তো এবারে দেখো হোয়াট ইজ গোয়িং টু বি দ্য আনসার, আই এম এক্সপেক্টিং অল অফ ইউ টু আনসার। তো দেখো which of the following values is used as a summary measure for a sample, মানে একটা স্যাম্পলের সামারি মেজারমেন্টের জন্য আমি কি ইউজ করব। ঠিক আছে, যেমন একটা স্যাম্পল মিন, স্যাম্পলের মিন বা স্যাম্পলের এসডি, স্যাম্পলের যে কোনো মেজার হলে আমি তাহলে কোনটা ইউজ করব, কি আনসার হবে বলো, স্যাম্পলের গুলোতে হলে কি হবে, again I am getting A, why is that? Okay, স্বর্ণালী বলছে সি,
সুমনা বলছে সি, তৃষ্ণা বলছে সি, ভেরি গুড। স্যাম্পল রিলেটেড যে কোনো কিছু হলে, স্যাম্পলের মিন হোক, মিডিয়ান হোক, এইচডি হোক বা মোড হোক, যাই হোক না কেন, আমার রিসার্চ স্যাম্পল রিলেটেড যে কোনো স্ট্যাটিস্টিক হোক না কেন বা যে কোনো মেজার হোক না কেন, তাকে আমি স্যাম্পল স্ট্যাটিস্টিক বলবো। যদি এনটিএ এই কোয়েশ্চেনটাকে ঘুরিয়ে দেয় কি পপুলেশন রিলেটেড কিছু যদি বলে, তাহলে ওটাকে কি বলা হয়, প্যারামিটার। যদি কোয়েশ্চেন পপুলেশন নিয়ে হতো তাহলে ওটাকে বলা হয় প্যারামিটার। অলরাইট, ক্লিয়ার? Is it clear with you সবার কাছে? Can I move forward with the next question? Environment and ecology, okay. Of course. Now this is one more statistical question. Now mathematics is something which is we are scared of, okay, but we shouldn't be. It's a lovely subject, you know. আর statistics তো mathematics এর applied part, ও তো আরো ভালো। তো এখানটা কি বলেছে, এই ধরনের যদি কোয়েশ্চেন গুলো আসে, don't get scared, just মানে টেক আ ডিপ ব্রিথ আর তুমি করতে পারবে এটা ভাববে, ওকে। সো এখানটায় বলেছে যে অ্যারেঞ্জ দ্য ডেটা সেটস অফ দ্য ফলোইং পেয়ার্স অফ মিন। এখানে যে এক্স গুলো লেখা আছে এগুলোকে মিন বলা হয়, একটা ডেটা সেটের এগুলো মিন। অ্যান্ড দ্য এসডি, এটা হচ্ছে সিগমা, সিগমা হচ্ছে এসডির সিম্বল। এসডি মানে হচ্ছে স্ট্যান্ডার্ড ডিভিয়েশন। যদি কোনো একটা ডেটা সেটের তোমাকে মিন আর স্ট্যান্ডার্ড ডিভিয়েশন এরকম ভাবে পরপর দেওয়া থাকে, তোমাকে বলেছে যে ওদের যে কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশন হবে ওদেরকে ইনক্রিজিং অর্ডারে বা অ্যাসেন্ডিং অর্ডারে সাজাও। মানে কোয়েশ্চেনটা তোমাকে সিম্পলি বলছে কি তোমাকে একটা পপুলেশন মিনটা আরেকবার বলুন ম্যাম। ওকে, লেট মি ফিনিশ দিস, আই এম গোয়িং ব্যাক। ঠিক আছে, তো এখানটায় কোয়েশ্চেনটা, দ্য ভেরি কোয়েশ্চেন ইজ টেলিং ইউ কি একটা ডেটা সেট আছে, ডেটা সেটের কিছু মিন আছে, কিছু এসডি আছে, স্ট্যান্ডার্ড ডিভিয়েশন আছে, এবং তোমাকে এইগুলো গিভেন মিন আর এসডি দিয়ে বলবে যে এই চারখানা যে ডেটা সেট আমি চারটের মিন আর এসডি দিয়ে দিলাম, এবার সবকটার তোমাকে ভেরিয়েন্স বার করো, এবং ভেরিয়েন্স বার করার পর যেটা বেরোবে সেটাকে তুমি ইনক্রিজিং অর্ডারে সাজাও। ঠিক আছে, এই হচ্ছে তোমার কাছে কোয়েশ্চেন। এই ধরনের যদি স্ট্যাটিস্টিক্যাল কোয়েশ্চেন আসে, দিস ইজ হোয়াট দ্য কোয়েশ্চেন ইজ ডিমান্ডিং ফ্রম ইউ। ইউ নিড টু ফার্স্ট আন্ডারস্ট্যান্ড হোয়াট ইট ইজ এক্সপেক্টিং ফ্রম ইউ। ঠিক আছে, এবারে সেটাকে তুমি কিভাবে ট্যাকল করবে। নাও দেয়ার ইজ আ ফর্মুলা, ভেরিয়েন্স এর ফর্মুলা আছে, ভেরিয়েন্স ইজ ইকুয়াল টু এসডি বাই মিন ইন্টু 100। ঠিক আছে, ভেরিয়েন্স এর ফর্মুলাটা মনে রাখবে, ভেরিয়েন্স ইন রিসার্চ স্ট্যাটিস্টিক্স, ভেরিয়েন্স ইজ ইকুয়াল টু এসডি বাই মিন ইন্টু 100। ঠিক আছে, তো তাহলে আমি যদি এইটার করি তাহলে আমাদের প্রত্যেকটার আলাদা করে আগে ভেরিয়েন্স এর ভ্যালু বার করতে হবে, তো বার করে ফেলো। সো এটার কি হবে, ইট ইজ 12/50 into 100, it will be 10/55 into 100, it will be again 14/60 into 100, আর এটাও হবে 15/70 into 100. Now I am waiting for all of you to answer. প্লিজ আমাকে বলো, আমি প্রত্যেকটা কিভাবে ভেরিয়েন্স বার করবে বলে দিলাম। এবারে তোমার চারটে ভেরিয়েন্সের ভ্যালু বেরাবে, এবারে সেই ভ্যালুগুলোকে তোমাকে ছোট থেকে বড় হিসেবে সাজিয়ে নিতে হবে। ঠিক আছে, রাফিকা বলছে 2B, আই এম এক্সপেক্টিং ফিউ মোর আনসার্স। তোমরা প্রত্যেকে ক্যালকুলেট করো আর বলো কি কিভাবে হোয়াট ইজ গোয়িং টু কাম। আমাকে এই ভ্যালুস গুলো বলতে পারো, লাইক এখানটায় তো ইট ইজ গোয়িং টু গেট এই জিনিসটাই আসবে, লাইক 24 আসবে। বাকিরা একটু বলো তোমাদের কি আসছে। প্রত্যেকে আমাকে ভেরিয়েন্স এর ভ্যালু গুলো বলবে কত কি বেরোচ্ছে, এবং তারপরে তুমি সেটাকে অর্ডারে সাজাবে। অলরাইট, আই এম ওয়েটিং। ম্যাডাম আমি তো শুনতে পেলাম না। ওকে, এখানে কি কারোর নেটওয়ার্ক ইস্যুস হচ্ছে? ইজ দেয়ার এনি নেটওয়ার্ক ইস্যু? অ্যাড চলে আসছে, ওকে, দ্যাট ইজ সামথিং দ্যাট আই ক্যানট হেল্প। ঠিক আছে, বাকিরা একটু বলো ম্যাম আমার নেটওয়ার্ক ইস্যু। I'm sorry, there is no one so that I can say anything. যাই হোক একটু বলো। B 1.8, ওকে, B এর ভেরিয়েন্স এসছে 1.8। নেক্সট, নেটওয়ার্ক প্রবলেম।
There's no one in the studio, guys. I cannot fix this problem on my own. We just need to wait for someone to come so that I can tell and communicate to them. এখানে স্টুডিওতে আর কেউ নেই এই মুহূর্তে in front of me. Let's just wait. Someone else is. Okay, C এসছে 2.3. All right. And now, what is the value of D? What is the ম্যাম ঠিক আছে সব D হচ্ছে 2.01. তো দেখো এখানে ক্লিয়ার হয়ে গেল ইনক্রিজিং অর্ডারে সাজাতে হবে ইনক্রিজিং অর্ডারে সাজালে আসছে ইট ইজ সি প্রথমে অ্যান্ড দেন ইট ইজ ডি অ্যান্ড দেন ইট ইজ না প্রথমেরটা তো আসছে ওকে সরি বি আসছে উইচ ইজ 1.8 দেন আসছে ইট ইজ ডি উইচ ইজ 2.01 তারপরে হচ্ছে ইট ইজ সি উইচ ইজ 2.3 and lastly হচ্ছে A তো B D C A এই আনসারটা কি আছে B D C A নাম্বার 2 হবে আনসার ক্লিয়ার গাইস আন্ডারস্টুড সো ফার একটু ক্লামসি হয়ে গেছে লেট মি জাস্ট ওয়াইপ ইট অফ আমি জাস্ট একটু বলে দিলাম এখানটায় ভেরিয়েন্সের ভ্যালু ঠিক আছে ফর্মুলা বলে দিয়েছি ভেরিয়েন্সের SD বাই মিন ইনটু 100 এই করে করে প্রত্যেকের এখানটায় বেরিয়ে গেল এখানটায় SD বেরালো হচ্ছে তোমার 24 এখানে SD বেরালো 1.8 এখানে SD বেরালো 2.03 এখানে SD বেরালো হচ্ছে 2.01 ইফ আই এম নট রং আমার এইটুকুই 2.3 বেরিয়েছিল সরি 2.3 বেরিয়েছিল নাও এবারে তুমি এটাকে সাজাও এটা এক নম্বরে ইনক্রিজিং অর্ডার ছোট থেকে বড় সাজাতে হবে তারপরে এটা 2 নম্বরে এটা 3 নম্বরে এটা 4 নম্বরে তো তাহলে আনসার হবে বি দেন ডি দেন সি দেন এ এতদূর সবার কাছে ক্লিয়ার ফর্মুলাটা প্লিজ বলুন এই যে ভেরিয়েন্সের ফর্মুলা হচ্ছে এসডি বাই মিন ইনটু 100 ভেরিয়েন্সের ফর্মুলা হচ্ছে এসডি বাই মিন ইনটু 100 আমি কি বললাম এই যে এসডি কে সিগমা হিসেবে লেখা হয় আর মিন কে এক্স হিসেবে লেখা হয়েছে তো আমি এখানটা এইভাবেও লিখতে পারি সিগমা বাই এক্স ইনটু 100 ঠিক আছে এই হলো ভেরিয়েন্সের ফর্মুলা অলরাইট ক্লিয়ার চলো নেক্সট what do we have in a situation where a researcher wants to test whether the population mean is lower than some hypothesized value the researcher would employ third question তো এটাকে কি বলে যখন বলবে যে পপুলেশন মিন যেটা আছে ঠিক আছে সেটা যদি হাইপোথেসাইজড ভ্যালু থেকে বা স্ট্যাটিস্টিক থেকে কম হয় ঠিক আছে যখন পপুলেশনের মিনটা যখন স্ট্যাটিস্টিকের মিন আমি পপুলেশনের মিন কে আমি বড় হাতের এম দিয়ে লিখছি স্ট্যাটিস্টিক বা আমার স্যাম্পলের মিনকে আমি ছোট হাতের এম দিয়ে লিখছি যখন পপুলেশনের মিন স্ট্যাটিস্টিকের মিনের থেকে বড় হয় আর যখন পপুলেশনের মিন স্ট্যাটিস্টিকের মিনের থেকে ছোট হয় দুটো ক্ষেত্রেরই একটা ভ্যালু আছে একটা টেস্ট করা যায় সেটাকে কি বলে যখন পপুলেশনের মিন স্ট্যাটিস্টিকের মিনের থেকে সাইজে বা ভ্যালুতে বড় হয় তখন ওটাকে বলা হয় রাইট টেল টেস্ট ঠিক আছে আর যখন পপুলেশনের মিন স্ট্যাটিস্টিকের মিনের থেকে ছোট হয় তখন যে টেস্টটা আমরা অ্যাপ্লাই করি ওটা লেফট টেলড টেস্ট এবারে এটাকে কি একটু সিম্পল ভাষায় বোঝা যাক ওকে রিসার্চের টার্ম তো আই নো ইটস কোয়াইট টেকনিক্যাল but again this is important to address because nowadays NTA is giving all these things and এইটুকু ক্লাসে when I'm there to explain 50 questions একসাথে তো সব বোঝাতে পারবো না তো আমার যেটুকু তোমাদের কাজ চালানোর মতন আমি ওভাবে বলছি তো দেখো বেসিক্যালি কি হয় কি যত ওয়ার্ল্ডে পপুলেশন আছে স্কুল স্টুডেন্টদের সবার যদি ডিপ্রেশনের লেভেলকে আমি অ্যাভারেজ আউট করি মনে করো সেটার ভ্যালু বেরিয়েছে হচ্ছে 10 ঠিক আছে কিন্তু আমি যে আমার 1000 জনের ওপর যাদের ওপর স্টাডি করেছি তাদের ভ্যালু তাদের ডিপ্রেশনের লেভেলের ভ্যালুর অ্যাভারেজ বেরিয়েছে মনে করো 6 তাহলে আমার মিনের ভ্যালু স্যাম্পলের মিনের ভ্যালু পপুলেশনের মিনের ভ্যালুর থেকে ছোট হয়ে গেল তখন আমি কোন টেস্ট অ্যাপ্লাই করে আমার জিনিসটা ঠিক আছে কিনা আমার রিসার্চটাতে কোনো এরর আছে কিনা আমি কিভাবে বুঝবো ঠিক আছে তখন আমি রাইট টেল টেস্ট করব
এই জিনিসটাই যদি উল্টো হয়ে যেত, ঠিক আছে, এই জিনিসটাই যদি উল্টো হয়ে যেত কি পপুলেশনের যে মিনটা আছে সেটা যদি 6 হয়ে যেত আর আমার মিনটা 10, মানে উল্টো কথা কি আমার যে 1000 জনের উপর যাদের উপর আমি রিসার্চ করেছি তাদের অ্যাভারেজ ভ্যালুটা বেশি আসছে কিন্তু পপুলেশনের অ্যাভারেজ ভ্যালু কম, মানে আমি বলতে চাইছি আমি যে 1000 জনের উপর রিসার্চ করছি তাদের ডিপ্রেশন লেভেল বেশি আর বাট পপুলেশনের ডিপ্রেশন লেভেল কম আছে। যখন এইরকম কন্ডিশন হবে তখন আমরা লেফট টেল টেস্ট করব। ওকে, ক্যাপিটাল লেটারটা পপুলেশনের এবং স্মল লেটারটা স্যাম্পলের। তো তাহলে এটা তো আমি বলে দিলাম, এবারে বলো এটার আনসার কি হবে। ঠিক আছে, হ্যাঁ, গুড আফটারনুন বাপি, গুড আফটারনুন। বলো বলো বলো, যখনই রিসার্চের এনিথিং উইচ ইজ বড় লেটারের ওটা পপুলেশনের হয়, যখনই কোনো কিছু রিসার্চের ছোট লেটারের হয় ওটা স্যাম্পলের হয়। তো তাহলে এখানে আনসার কি হবে, এখানে বলেছে পপুলেশন মিন লোয়ার দ্যান দ্য হাইপোথেসাইজড ভ্যালু। হাইপোথেসাইজড ভ্যালু মানে স্যাম্পলের ভ্যালুর কথা বলা হয়েছে। ঠিক আছে, যখন এইরকম কন্ডিশন হয়ে যায় আইডিয়াল সিচুয়েশন কি জানো, আইডিয়াল সিচুয়েশন হচ্ছে যেটা পপুলেশনের মিন যদি 19 হয় তো আমার 20 হবে, 19-20-এর ফারাক থাকবে, কি ওখানে 19 হলে আমার 19.5 হবে, এই দুটোর মধ্যে বেশি ফারাক হওয়া উচিত না, এটা আইডিয়াল সিচুয়েশন। বাট যখনই আমি রিসার্চ করতে গিয়ে দেখছি যে জিনিসটার মধ্যে এতটা ডিফারেন্স হচ্ছে তখন একটা রিসার্চারের মধ্যে বা মনের মধ্যে একটা ডাউট ক্রিয়েট হয়ে যায় কি আমি ঠিকঠাক স্যাম্পলিং করেছিলাম তো। তো এই জিনিসটাকেই রিকনফার্ম করার জন্য বা এই জিনিসটাকেই ভ্যালিডেশন দেওয়ার জন্য আমরা নয় আইদার রাইট টেল টেস্ট করে দিই নাহলে লেফট টেল টেস্ট করে দিই। এখানে আমাদের কি করতে হবে, ভেরি গুড গাইস, এখানে আমাদের লেফট টেল টেস্ট করতে হবে। অলরাইট, আমি যথেষ্ট ইজি করে বোঝানোর চেষ্টা করছি, আমাদের পেড কোর্সে আমি এটাকে অনেক এক্সপ্লেন করি, বাট যাই হোক আপাতত just to get rid of this examination for this cycle, in case যদি এসে যায় এইটুকু নলেজ নিয়ে যাতে তুমি এগাতে পারো, this is what I am trying to achieve। যাই হোক, তো নেক্সট কোয়েশ্চেন, which of the following methods of graphical representation of data would useful for depicting proportion? ঠিক আছে, প্রপোর্শন ডিপিক্ট করতে কোন গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশনটা হেল্প করে, ঠিক আছে, প্রপোর্শন রিপ্রেজেন্ট করতে কোন গ্রাফিক্যাল মানে প্রপোর্শন বোঝাতে আমরা কোন গ্রাফটা ইউজ করব বেসিক্যালি। অলরাইট, তো দেখো লাইন চার্ট আমরা প্রপোর্শন বলতে ইউজ করি না। তোমরা কেউ স্টক মার্কেটে মানে দেখো ট্রেন্ড অ্যানালিসিস বোঝো, স্টকসের ট্রেন্ড অ্যানালিসিস বোঝো, ওখানে দেখবে দু রকমের হয়, এক তো হয় ক্যান্ডেল গ্রাফ হয় আর এক হয় লাইন গ্রাফ। সো যখনই ট্রেন্ড অ্যানালিসিস করার হয় না তো ট্রেন্ড অ্যানালিসিসের জন্য হয় লাইন গ্রাফ। ঠিক আছে, আচ্ছা, হিস্টোগ্রাম নাথিং বাট এটা তোমাকে বোঝাচ্ছে কার কোনটার ভ্যালু কি আছে। দিস ইজ বেসিক্যালি হিস্টোগ্রাম আর বার গ্রাফ একই জিনিস সার্ভ করে, ক্যাটাগরি বোঝায়। ঠিক আছে, হিস্টোগ্রাম আর বার গ্রাফের ফাংশনটা সেম আছে, দিস ইজ ক্যাটাগরি। অলরাইট, নাও পাই চার্ট। ঠিক আছে, পাই চার্ট কি করে, পাই, আচ্ছা স্ক্যাটার প্লটটা আগে বলে দিই। স্ক্যাটার প্লট হচ্ছে কোরিলেশন, আমরা কোরিলেশন শিখিনি বা জানি না, বাই নাও তো কোরিলেশন শব্দটা তোমাদের কাছ থেকে ফ্যামিলিয়ার হয়ে যাওয়া উচিত। ঠিক আছে, যখন কোরিলেশনটা বলছি, ঠিক আছে, যখন দুটো ভেরিয়েবলের মধ্যে কি রিলেশন আছে, যেমন পেট্রোল আর সবজির দামের মধ্যে কি রিলেশন, পেট্রোল প্রাইস বাড়লে সবজির দামও বেড়ে যাবে, মানে পেট্রোল আর সবজি ইজ পজিটিভলি কোরিলেটেড। ঠিক আছে, যখন দুটো ভেরিয়েবলের মধ্যে কোরিলেশন আমাকে ডিপিক্ট করতে হবে তখন আমি কি করব, যখন দুটো ভেরিয়েবলের মধ্যে কোরিলেশন ডিপিক্ট করতে হবে তখন আমি কোন গ্রাফের মাধ্যমে জিনিসটাকে এক্সপ্লেন করব, সেটা হচ্ছে স্ক্যাটার প্লট। ওকে, এরকম হয় দেখতে, এরকম ডট 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 এরকম ভাবে ছড়িয়ে যায়, এখানে তোমার কোরিলেশন, আউটলায়ার্স সবকিছু বোঝা যায়। আউটলায়ার্স হচ্ছে ব্ল্যাক শিপ। ঠিক আছে, বলে না আই এম দ্য ব্ল্যাক শিপ অফ মাই ফ্যামিলি, মানে দেখবে যখন কোনো একটা ডক্টর ফ্যামিলিতে, যেখানে সবাই ডক্টর, এভরিওয়ান ইজ ডক্টর, কেউ একজন মনে করো সিঙ্গার বা আর্টিস্ট বেরিয়ে গেল,
তো হয় না তাকে প্রথমে প্রচুর রিসেন্ট ফেস করতে হয় না কি আরে উই আর দ্য ডক্টর ফ্যামিলি, সবাই এখানে ডক্টর, তুমি আবার কোথায় আর্টিস্ট্রির কিসে কি চলে যাচ্ছ, এই সমস্ত ফেস করতে হয় না। তো ওইটাই হচ্ছে এখানে আউটলায়ার। সবাই দেখবে এক জায়গায় থাকবে কোরিলেশনের সব ভ্যালুস গুলো, কোনো একটা ভ্যালু দেখবে এইখানটায় আছে বা কোনো একটা ভ্যালু দেখবে এইখানটায় আছে। সো এই যে ভ্যালুটা যেটা এদের মধ্যে ফিট করে না, দ্যাট পারসন হু ইজ অ্যান আর্টিস্ট ডাজন্ট ফিটস ইন দ্য ডক্টর ফ্যামিলি। তো এই যে যে পারসনটা, দিজ আর দ্য আউটলায়ার্স ইন রিসার্চ। আমি খুব মানে লেম্যান টার্মে বোঝাচ্ছি, আই হোপ একটু জন্য বুঝে যাও। তো স্ক্যাটার প্লটে এই জিনিসগুলো বোঝানো যায়। পাই চার্টে কি বোঝায়, পাই চার্ট তো আমরা দেখেইছি এরকম হয়, ওকে 360 এর ভ্যালু করে করে আমাদেরকে দেখতে হয়। তো পাই চার্টে আমরা কি বুঝি, পাই চার্টে আমরা প্রপোর্শনস বুঝে নিই, ঠিক আছে, পাই চার্টে আমরা প্রপোর্শন বুঝে নিই। অলরাইট, তো এখানটায় what is there, what is going to be your answer? Now the question is being asked কি কোন চার্টের মধ্যে কোন গ্রাফটা তোমাকে প্রপোর্শন ডিপিক্ট করে। তো আনসার কি হবে, ছপাছপ বলে ফেলো। Same here ma'am, I have also faced this type of situation in my family. Oho, I empathize, I won't say I empathize, I would sympathize. Okay, বুঝতে পারছি তোমার সিচুয়েশন। 3, yeah, it's 3. So it's pie chart. All right, so it's pie chart. ঠিক আছে, প্রপোর্শন তো পাই চার্টই দেখায়। নেক্সট এখানটা এবারে কি বলছে, নাও দিস ইজ ওয়ান अगेन अनदर ইম্পর্টেন্ট কনসেপ্ট অফ স্ট্যাটিস্টিক্স, বাট ইটস ভেরি ইজি, ঠিক আছে। তো এখানটায় বলেছে which of the following statistical measure, ওকে ওসো অ্যারেঞ্জ করতে বলেছে। তো তো একদম ইজি, তো অ্যারেঞ্জ করতে বলেছে কি অর্ডারে, ইনক্রিজিং অর্ডারে, মানে ছোট থেকে বড়, অ্যাসেন্ডিং অর্ডারে। অলরাইট, তো এখানটায় বলেছে স্ট্যাটিস্টিক্যাল মেজার গুলো দিয়ে দিয়েছে, স্ট্যাটিস্টিকের বিভিন্ন টার্ম দিয়ে দিয়েছে, সেগুলোকে তুমি অ্যাসেন্ডিং অর্ডারে সাজাও বা ইনক্রিজিং অর্ডারে সাজাও, ঠিক আছে। অলরাইট, নেক্সট এবারে কি কি বলেছে দেখো, সব ডিসাইল, পার্সেন্টাইল, কোয়ার্টাইল, মিডিয়ানে দিয়ে দিয়েছে। জানবে যে কোনো কিছুকে ইজিলি বুঝতে গেলে পার্সেন্টাইল হচ্ছে একটা বেটার মেজার। পার্সেন্টাইল কথাটার মানে কি, পার্সেন্টাইল কথাটার মানে কি তুমি কত জনের থেকে এগিয়ে। ওকে, যদি তোমার পার্সেন্টাইল 99 হয় তার মানে তুমি 100-তে 99 জনের থেকে এগিয়ে। ওকে, যদি তোমার পার্সেন্টাইল ভ্যালু 80 হয় তার মানে তুমি 100-তে 80 জনের থেকে এগিয়ে। তো পার্সেন্টেজ আলাদা, পার্সেন্টাইল আলাদা। নাও পার্সেন্টেজ হচ্ছে যে তুমি কতটা স্কোর করেছো, ঠিক আছে, টোটাল স্কোর, সেটাকে যেটা তুমি স্কোর করেছো ডিভাইডেড বাই, মানে স্কোর সিকিউর ডিভাইডেড বাই ইয়োর টোটাল স্কোর ইনটু 100, এভাবে আমরা পার্সেন্টেজ পেয়ে যাই। কিন্তু পার্সেন্টাইল হচ্ছে যেখানে আমরা কাট অফ যখন ওঠে না, কাট অফ ডিসকাশনের সময় যে যে পরীক্ষাগুলোতে কাট অফ থাকে ওখানে পার্সেন্টাইলের কনসেপ্ট আছে। পার্সেন্টাইলের বক্তব্য হচ্ছে যে তুমি কতজনের থেকে এগিয়ে, যেমন এখানে 67 পার্সেন্টাইল কথা বলা হয়েছে, তার মানে এই জিনিসটা কারোর যদি স্কোর কার্ডে লেখা থাকে এই পার্সেন্টটা 67th পার্সেন্টাইলে আছে, তার মানে সে 67 জনের থেকে এগিয়ে কম্পিটিশনে, ঠিক আছে। তো যে কোনো যতই দেখবে কম্পিটিটিভ এক্সাম হয় না, এই যে কাট অফ যেখানে থাকে ওদের প্রত্যেকের সবকিছু পার্সেন্টাইলেই ক্যালকুলেটেড হয়। আজকাল দেখবে উচ্চ মাধ্যমিকের যে রেজাল্ট আছে না, নিচে পার্সেন্টেজের থেকে পার্সেন্টাইল লেখা থাকে, তো তার মানে তুমি অতজনের থেকে ভালো করেছো। অলরাইট, মি ওকে আচ্ছা, এবারে মিডিয়ান মানে কি, আমরা নর্মাল প্রবাবিলিটি কার্ভ জানি, যারা ক্লাসে দেখেছো নর্মাল প্রবাবিলিটি কার্ভের একদম মাঝের অংশটা, একদম মিড পয়েন্ট, যে যার এই সাইডটা 50%, এই সাইডটা 50%, মানে এই সাইডটা লো 50, এই সাইডটা হাই 50, একদম মাঝের পয়েন্টটা, এখানে হচ্ছে মিন, মিডিয়ান এবং মোড থাকে, ঠিক আছে। তো যখন মিডিয়ান বলবে, মিন বলবে বা মোড বলবে অফ এনপিসি, জানবে হচ্ছে এটা 50th পার্সেন্টাইল, ঠিক আছে। 67th পার্সেন্টাইল মানে সামওয়্যার ও এখানটা, লেট মি জাস্ট চেঞ্জ দ্য কালার, 67th পার্সেন্টাইল মানে ও সামওয়্যার ও এই জায়গাটাতে লাই করছে, রাইট, 67th পার্সেন্টাইল। এবারে থার্ড কোয়ার্টাইল, নাও
আমরা পুরো এনপিসি কে যদি কোয়ার্টাইলে ভাগ করি, 4টে কোয়ার্টাইলে ভাগ করা যায়, কারণ আমি বলেছিলাম না ম্যাথসের সুবিধার জন্য এনপিসির পুরো এরিয়াটাকে 100 বা 1 ধরা হয়। তো যদি 100 বা 1 ধরা হয়, তো কোয়ার্টাইল হিসেবে যদি ভাগ করা হয় তো 4টে ভাগ হয়, 25 মানে 4টে কোয়ার্টার, 104 4টে ভাগ মানে 25 25 25 করে ইচ কোয়ার্টার, 25 अगेन नेक्स्ट 25 এবং লাস্ট 25, রাইট? তো 4টে ভাগ 25 25 25 আর 25। তো যদি বলে থার্ড কোয়ার্টাইল, তার মানে সে কোথায় আছে? ফার্স্ট কোয়ার্টাইল হচ্ছে 25, সেকেন্ড কোয়ার্টাইল হচ্ছে মাঝে মিন, আর থার্ড কোয়ার্টাইল হচ্ছে এইখানে এই 25 এ। তো কেউ থার্ড কোয়ার্টাইলে আছে মানে সে 25 প্লাস 25 প্লাস 25 অর্থাৎ 75 জনের থেকে এগিয়ে আছে থার্ড কোয়ার্টাইল। থার্ড কোয়ার্টাইল মানে ভাবো না, 3খানা কোয়ার্টার, 25 ইন্টু 3 75, রাইট? তো এখানটায় থার্ড কোয়ার্টাইল মানে কত পার্সেন্টাইল বলছে? 75th পার্সেন্টাইল। তো এখানে আসছে 75th পার্সেন্টাইল, তার মানে কি এটার ভ্যালু আরো বেশি হবে এগিয়ে, এই জায়গাটাতে হবে ধরো। আর 6th ডেসাইল মানে কি? দিস ইজ ল্যাঙ্গুয়েজ বেসিক্যালি গাইস। 6th ডেসাইল মানে হচ্ছে 68th পার্সেন্টাইল, 68th পার্সেন্টাইল। ব্যাস, এবারে জাস্ট এটা ভাষাটাকেই ডিকোড করার গল্প ছিল। যদি তুমি একবার এই ভাষাটাকে ডিকোড করে যাও, এবারে তুমি সাজিয়ে নাও আরামসে। তো এবারে বলো গাইজ আনসার কি হবে? আমি প্রত্যেকটার মানে বলে দিলাম। 6th ডেসাইল মানে 68th পার্সেন্টাইল, মিডিয়ান মানে 50 বিকজ মাঝে থাকে, থার্ড কোয়ার্টাইল মানে হচ্ছে 3 নম্বর জায়গা যেখানে 25 25 25 এরিয়া আসবে 75, অ্যান্ড ফাইনালি 67th মানে এটা তো লিখেই দেওয়া আছে। তো তাহলে কি হবে? I think it will be median সবচেয়ে কম, তো B। next up what do we have? তারপরে A, and then it is D, and lastly it is the third quartile. So BADC, BADC option number 3 is going to be the answer. একটু statistics মাথায় ঢুকছে? I know it's like it's kind of a কি বলবো, it's kind of a shady কি, হয়তো অনেকেই এখানে আছো যারা ফার্স্ট টাইম আমাকে দেখছো বা ক্লাস করছো, দে ডোন্ট ইভেন নো হোয়াট ইজ দ্য লাইক টার্মিনোলজি অফ দিস, কিন্তু জাস্ট টু এনকাউন্টার কিভাবে বুঝবে বা কিভাবে করবে, জাস্ট আমি ওভাবে তোমাদেরকে বলে দিচ্ছি। গুড দিদি মনি। অলরাইট, চলো নেক্সট अगेन পরের এটাতে আসি, ঠিক আছে? পরের স্ট্যাটিস্টিক্সে কি বলছে? which of the following, হ্যাঁ ম্যাম বুঝতে পারছি, হ্যাঁ অ্যাটলিস্ট আমরা ইউজুয়ালি কি, আই ইউজুয়ালি used to get messages like ম্যাম আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড স্ট্যাটিস্টিক্স। নাও স্ট্যাটিস্টিক্স বোঝার আগে অনেক থিওরি পড়তে হয়, দেন এই ম্যাথসগুলো করতে হয়, বাট অত টাইম আমার কাছে নেই টু ইন্টারাক্ট উইথ ইউ অল থ্রু ইউটিউব, ঠিক আছে? পেড ব্যাচেসে আছে, দ্যাট ইজ আ ডিফারেন্ট থিং, থ্রু ইউটিউব তো নেই। তো সেখানে আমি একটা ওয়ার্কেবল সলিউশন বার করে যেগুলো মোস্ট এক্সপেক্টেড এই নেটে আসতে পারে এই টাইপেরই কোয়েশ্চেন জাস্ট ধরে দিয়ে দিল, তুমি বোঝো না বোঝো, জাস্ট টু এস দ্য এক্সামিনেশন, কারণ অ্যাগেন ইউ হ্যাভ অ্যাম্পল অ্যামাউন্ট অফ টাইম টু বিল্ড আপ অন ইয়োর নলেজ, বাট তার আগে জাস্ট করার জন্য আমি বলে দিচ্ছি। Question number 6 guys, কি বলছে? which of the following is the most appropriate measure, most appropriate for measuring the strength and direction of association? যখনই বলে strength and direction of association, তখন কিসের কথা বলছে জানো? তখন বেসিক্যালি কোরিলেশনের কথা বলছে। যখনই দেখবে কোথাও লেখা থাকবে স্ট্রেংথ অ্যান্ড ডিরেকশন অফ অ্যাসোসিয়েশন, এটার মানে হচ্ছে কোরিলেশনেরই কথা বলা হচ্ছে। আমি একটু বলি, আমি পটল আর সবজিতেই ফিরে আসি। अगेन উই আর ব্যাক টু পটল অ্যান্ড সবজি, পটল না সরি পেট্রোল অ্যান্ড সবজি সুপ্রিমেসি, ঠিক আছে? পেট্রোল আর সবজির এক্সাম্পলটা বলি। কি ইউজুয়ালি কি হয়, পেট্রোলের দাম বাড়লে সবজির দাম বেড়ে যায়, ঠিক আছে? তো আমি লিখে দিচ্ছি পিপি মিনস পেট্রোলস প্রাইস, ঠিক আছে? যদি পেট্রোলের প্রাইস বাড়ছে তাহলে সবজির দাম বা ভেজিটেবলের প্রাইসও বেড়ে যাচ্ছে, ভেজিটেবলস এর প্রাইস বেড়ে যাচ্ছে, পেট্রোলের দাম কমছে আর সবজির দামও কমে যাচ্ছে, ঠিক? তাহলে পেট্রোল একটা কি, পেট্রোল একটা ভেরিয়েবল এবং সবজি একটা ভেরিয়েবল। আচ্ছা, পেট্রোল এবং সবজির রিলেশনে কি তুমি কোনো ডিরেকশন দেখতে পাচ্ছ? মানে ডিরেকশন মানে দেখো, ইফ পেট্রোল ইজ আপ
সবজি is also up, if petrol is down, সবজি is also down. এই ডিরেকশনটা দেখতে পাচ্ছো, এই ডিরেকশনটা দেখতে পাচ্ছো যে যদি একটা বাড়ে আরেকটাও বাড়ছে, যদি একটা কমছে আরেকটাও কমছে। তো যদি এই জিনিসটা থাকে তাহলে আমরা বলি যে এটা ডিরেকশন আছে, ঠিক আছে, ইট হ্যাজ ডিরেকশন। হলো। আপ স্ট্রেংথটা আমি বোঝাই, স্ট্রেংথ হচ্ছে এরকম কি কোনোদিনও শুনেছো যে পেট্রোলের দাম যদি বেড়েও যায় সবজির ডাজন্ট ম্যাটার, নাকি পেট্রোলের যদি কিছু হয় সবজি উইল গেট এফেক্টেড, সবজির প্রাইস এফেক্টেড হবেই হবে, অ্যান্ড দেয়ার ইজ নো ডাউট অ্যাবাউট দ্যাট। কোনটা কেস নাম্বার 1 না কেস নাম্বার 2? পেট্রোলের যদি কিছু হয়, দাম বাড়ে কি দাম কমে, তাহলে কি প্রথম কেসটা কি সবজির ডাজন্ট ম্যাটার, সবজির কাছে কোনো ম্যাটারই করে না, সবজির দাম বাড়বেও না কমবেও না আনএফেক্টেড থাকবে, এরকম কি? নাকি সেকেন্ড কেসটা কি পেট্রোলের একটু কিছু হলো সবজির তো কিছু হবেই হবে এবং ভালো রকম ভাবে ফল বা রাইস হবে, যদি পেট্রোলের দাম অনেকটা পড়ে সবজির দামও অনেকটা পড়বে, পেট্রোলের দাম অনেকটা বাড়লে সবজির দামও অনেকটা বাড়বে, রাইট? তো কেস 2, তো যেখানে একে অপরের প্রতি এতটাই ইন্টারডিপেন্ডেন্ট বা একটার কিছু হলে মানে পেট্রোলের দাম বাড়লে সবজির দাম বাড়তে বাধ্যই, দেয়ার ইজ নো আদার ওয়ে। এবং শুধু বাড়তে, দেখো পেট্রোলের দাম বাড়লে সবজির দাম বাড়বে, ডিরেকশন তো এটা এখানেই প্রুফ হয়ে যাচ্ছে, কিন্তু একটু আধটু বাড়বে না। যদি পেট্রোলের দাম এইটুকু বাড়ে সবজির দাম এত বেড়ে যাবে। আমি বোঝাতে চাইছি মানে এফেক্ট বা ইম্প্যাক্টটা একটু পড়বে না, অনেকটাই পড়বে। যখন এই জিনিসটা হয় তখন আমরা বলি ওটা স্ট্রেংথ অ্যানালিসিস, ঠিক আছে? তো যখনই বলে কোনো দুটো ভেরিয়েবলের মধ্যে স্ট্রেংথ আর ডিরেকশন অফ অ্যাসোসিয়েশন, মানে দুজনের মধ্যে সম্পর্কটা স্ট্রেংথ কেমন, ঠিক আছে, মানে একটু হাওয়া হাওয়া সম্পর্ক নাকি খুব টাইট বন্ডিং, আর সেকেন্ড হচ্ছে সম্পর্কটা ডিরেকশন কেমন। হ্যাঁ, দেখবে দেয়ার আর সার্টেন রিলেশনশিপস যেখানে একজন কাঁদলে একজন হাসে, ওকে? মানে যেমন ধরো লেটস সে যদি তুমি বেশি করে পড়াশোনা করো তাহলে তোমার ফেল হওয়ার চান্সেস কম থাকে, তাই না? তো মোর স্টাডিং লেস চান্সেস অফ ফেলিয়ার। তো এইগুলো হচ্ছে নেগেটিভ রিলেশন, যেখানে একটা বাড়লে একটা কমে। তো এটা হচ্ছে পজিটিভ কোরিলেশন, ঠিক আছে, ওকে? হ্যাঁ, তো এবারে বলছে যে এই চারটের মধ্যে, হ্যাঁ, যদি মানে ধরো কোনো দুটো ভেরিয়েবল যদি কোন স্কেলে থাকে, ইন্টারভেল বা রেশিও স্কেলে থাকে, তাহলে এই চারটের মধ্যে কোন কোরিলেশন, এই চারটেই কিন্তু সব কোরিলেশনের কোএফিসিয়েন্ট, কোরিলেশনকে মাপতে গেলে এই চারটে দিয়েই হয়, এই চারটে সব কোরিলেশনের কোএফিসিয়েন্ট। তো তুমি এই চারটের মধ্যে কোনটা ইউজ করবে? তো এখানে তোমার হিন্ট ওয়ার্ড হচ্ছে দুটো, ঠিক আছে? এক হচ্ছে যদি জিনিসটা ইন্টারভাল স্কেলে থাকে, যদি জিনিসটা রেশিও স্কেলে থাকে। আমরা প্যারামেট্রিক নন প্যারামেট্রিক স্ট্যাটিস্টিক্স পড়েছি গাইস। By now I am expecting you all should know what is a parametric statistics, what is a non-parametric statistic. জানবে যদি তোমার কোয়েশ্চেনে থাকে যদি ইন্টারভাল বা রেশিও স্কেল, তাহলে তোমাকে করতে হবে কি আনসারে প্যারামেট্রিক স্ট্যাটিস্টিক্স যেটা থাকবে সেটাই আনসার হবে। এই স্কেলটা যদি চেঞ্জ হয়, যদি এরকম লেখা থাকে কি নয় নমিনাল বা অর্ডিনাল স্কেল থাকবে, এই কোয়েশ্চেনটাই বলছে যে যদি ডেটাটা ইন্টারভাল বা রেশিও স্কেলে থাকে তাহলে তার কোরিলেশন কোন কোএফিসিয়েন্টটা ইউজ করবে। দেখো এত না হেজিয়ে যদি কোরিলেশন লিখে দিত কোয়েশ্চেন তো তোমাদের জন্য ইজি হয়ে যেত, কিন্তু এত হেজিয়েছে এই কারণে যাতে ইউ গেট কনফিউজড অ্যান্ড তোমাদের যাতে কোয়েশ্চেনটা পড়তে টাইম লাগে, এরকম ভাবেই করেছে, ঠিক আছে? তো তাহলে নমিনাল বা অর্ডিনাল স্কেল হলে তোমাকে লিখতে হবে নন প্যারামেট্রিকের অপশনস গুলো দিতে হবে, ঠিক আছে? আর এই যে যে চারটে কোরিলেশন কোএফিসিয়েন্ট আছে তার মধ্যে এই ফাই, ইটিএ স্কোয়ার আর স্পিয়ারম্যান এই তিনটেই হচ্ছে নন প্যারামেট্রিক। তোমরা একটা জায়গায় নোট করে নেবে এগুলো নন প্যারামেট্রিক হয়, এইগুলো হচ্ছে নন প্যারামেট্রিক, এটাও নন প্যারামেট্রিক। আর এখানটায় ইন্টারভাল আর রেশিও ভেরিয়েবল বলেছে, তাহলে তোমাকে আনসার দিতে হবে প্যারামেট্রিক। তাহলে এখানে কি হবে বলো? তাহলে এখানে আনসার কি হবে?
ইভেন ইফ স্ট্যাটিস্টিক্স ইজ ইয়োর উইক পয়েন্ট, উইক এরিয়া, যেটুকু মাথায় ঢুকছে বোঝার চেষ্টা করো, ক্লাস শেষ হলে দরকার হলে আরেকবার দেখো, কিন্তু এই জিনিসগুলো ছেড়ো না। আমি এক্সপেক্টিং কি এরকম টাইপের কিছু একটা আসবে। ভেরি গুড, তাহলে পিয়ারসনস আর হবে। ঠিক আছে, এখানে একটা ছোট্ট স্ট্যাটিস্টিক্স রিলেটেড বলে দিই কি কাউন্টার পার্ট। মনে করো যেখানে প্যারামেট্রিকে তুমি পিয়ারসন করতে পারবে না, সে ধরো তুমি একটা রিসার্চ করেছো, ঠিক আছে, তুমি এখানে রিসার্চ করেছো, তোমার রিসার্চটা খুব সুন্দর, কিন্তু তুমি সামহাউ পিয়ারসন করতে পারছো না, এই পিয়ারসনের আর করতে পারছো না, পিয়ারসন আর স্ট্যাটিস্টিক্স অ্যাপ্লাই করতে পারছো না, তাহলে এটা প্যারামেট্রিক, তো প্যারামেট্রিক প্যারামেট্রিক স্ট্যাটিস্টিক্স। প্যারামেট্রিক স্ট্যাটিস্টিক্স অ্যাপ্লাই করার নিয়ম আছে। অ্যাজাম্পশনস অফ প্যারামেট্রিক স্ট্যাটিস্টিক্স কি আছে আমি বলে দিই। অ্যাজাম্পশনস অফ প্যারামেট্রিক স্ট্যাটিস্টিক, আমরা কখন প্যারামেট্রিক স্ট্যাটিস্টিক্স করতে পারি? প্রথম অ্যাজাম্পশন এখানটাই বলে দেওয়া আছে, যদি তোমার ডেটা কিসে থাকে, যদি তোমার ডেটা ইন্টারভাল বা রেশিও স্কেলে থাকে তবেই তুমি প্যারামেট্রিক করতে পারবে। প্রথম, ইন্টারভাল বা রেশিও স্কেলে থাকলে তুমি প্যারামেট্রিক করতে পারবে। সেকেন্ড, তোমার ডেটার সাইজটা হ্যাজ টু বি 30 অ্যান্ড অ্যাবাভ, 30 বা 30-এর বেশি হতে হবে। ঠিক আছে, তোমার স্যাম্পল সাইজ হ্যাজ টু বি 30 অ্যান্ড অ্যাবাভ, তবে গিয়ে তুমি করতে পারবে। এবং 3 নম্বর অ্যাজাম্পশনটা কি? 3 নম্বর অ্যাজাম্পশন হচ্ছে তোমার ডেটার যে ডিস্ট্রিবিউশনটা, তোমার ডেটা কিন্তু নর্মালি ডিস্ট্রিবিউটেড হতে হবে, নর্মাল ডিস্ট্রিবিউশন হতে হবে। এটা একটা স্কিউড আঁকা হয়ে গেল, ঠিক আছে, যাই হোক, ইট উইল বি এইরকম। নর্মালি ডিস্ট্রিবিউটেড হতে হবে। এই তিনটে যখন জিনিস ফুলফিল করবে তখন তুমি প্যারামেট্রিক স্ট্যাটিস্টিক্স অ্যাপ্লাই করতে পারবে। এটা না হলে নন প্যারামেট্রিক। নন প্যারামেট্রিক তুমি কখন অ্যাপ্লাই করবে আমি এখানটা একটু বলে দিচ্ছি। হ্যাঁ, আগেন, নন প্যারামেট্রিক স্ট্যাটিস্টিক্স কখন অ্যাপ্লাই করে? জাস্ট এর উল্টোটা, when to apply non parametric statistics, এটা আসতেই পারে কি কখন, what are the assumptions of non parametric, what are the assumptions of parametric statistics, যখন তোমার ডেটার সাইজ 30-এর কম হবে। ধরো তুমি এমন একটা রেয়ারেস্ট অফ রেয়ার পপুলেশনের ওপর করছো রিসার্চ যেটা অ্যাভেলেবলই না, ঠিক আছে, মনে করো তুমি এইডস রোগীর ওপর রিসার্চ করছো, তো তুমি কি এইডস রোগী হিয়ার অ্যান্ড দেয়ার খুঁজে পাবে? তা তো না, খুব স্মল পপুলেশন হবে, ঠিক আছে, এইডস রোগী মার্কেটে আছেই কটা, আর থাকলেও তোমাকে ডেটা দেবে কটা? তো এই ধরনের যদি রিসার্চ হয় যেখানে পপুলেশনটাই খুব রেয়ার পপুলেশন, যাদের ওপরে ডেটা তোলাটাই খুব ডিফিকাল্ট, ঠিক আছে, তো তাদের উপর রিসার্চ হবে না? অফকোর্স হবে। প্যারামেট্রিক হবে না তো নন প্যারামেট্রিক হবে। অলরাইট, তো এইটা হচ্ছে ফার্স্ট, যখন তোমার ডেটা স্যাম্পল সাইজটা 30-এর যখন কম হয়। সেকেন্ড, যখন এখানে যেমন বলেছে ইন্টারভাল আর রেশিও, তাহলে যেটা পড়ে থাকলো সেটা, যখন তুমি নিজের ডেটাটাকে অর্ডিনাল বা নমিনালে লেখা থাকবে তখন তুমি নন প্যারামেট্রিক করবে। তোমার ডেটা যখন অর্ডিনাল বা নমিনাল স্কেলে থাকবে তখন নন প্যারামেট্রিক। থার্ড, এখানে যখন বলেছিলাম যে ডেটাটা কি হবে, নর্মালি ডিস্ট্রিবিউটেড হতে হবে, এখানে ডেটাকে নর্মালি ডিস্ট্রিবিউটেড হতে হবে না, ডেটা হ্যাজ টু বি স্কিউড, নয় পজিটিভলি স্কিউড কার্ভ হবে, না হলে নেগেটিভলি স্কিউড কার্ভ হবে। পজিটিভলি স্কিউড হতে হবে বা নেগেটিভলি স্কিউড হতে হবে, তবে গিয়ে তুমি নন প্যারামেট্রিক করতে পারবে। বুঝতে পারলে? তাহলে এক্সাম্পলস অফ নন প্যারামেট্রিক, প্যারামেট্রিক, নন প্যারামেট্রিকের এখানে 3টে এক্সাম্পল পেয়ে গেলে। স্পিয়ারম্যানের রো, ফাই, ইটিএ স্কোয়ার, এগুলো সব নন প্যারামেট্রিকের এক্সাম্পল। প্যারামেট্রিকের হচ্ছে পিয়ারসন। এবার আমি ধরো মনে করো আমি সেম একদম একটা রিসার্চ করলাম, ঠিক আছে, সেম রিসার্চ আমার, ঠিক আছে, কিন্তু যদি আমি মানে সেম রিসার্চটাকে আমি প্যারামেট্রিক মডেলে করলাম, সেম রিসার্চটাকে নন প্যারামেট্রিক মডেলে করলাম, তো তাহলে স্ট্যাটিস্টিক্স কি হবে? ধরো আমি ধরো ওয়েস্টার্ন কান্ট্রিতে রিসার্চ করছি এইডস এর রোগীর ওপর। ওয়েস্টার্ন কান্ট্রিতে এইডস একটু বেশি হয়, ঠিক আছে, ফর অফকোর্স রিজন ওদের ফ্রি সেক্স বিহেভিয়ারের জন্য। তো
ওয়েস্টার্ন কান্ট্রিতে এইডস রোগী পাওয়াটা আমার ডিফিকাল্টি হবে না। তো ওখানে আমি অনেক এইডস রোগী পেয়ে গেলাম, ওখানে দেখবে আমার আরামসে আমি 30-এর ওপরে এইডস রোগী পেয়ে যাবো, ওখানে আমি এই সেম রিসার্চটাকে প্যারামেট্রিকে করতে পারবো। বাট ইন্ডিয়াতে এইডস রোগী আমি পাবো, দ্যাট টু কলকাতায় বসে, ইটস আ ডিফিকাল্ট থিং। আমি 30 পেলাম না, 30 জন পেলাম না, কিন্তু আমার রিসার্চটা সেম, আমিও সেম এইডস রোগীর ওপরেই করছি, কিন্তু আমার রিসার্চের পপুলেশন 30-এর কম হয়ে গেল, তো আমার কি রিসার্চ আটকে যাবে? ডেফিনেটলি নট। তো এখানে আমাকে কোনটা করতে হবে? আমাকে নন প্যারামেট্রিক স্ট্যাটিস্টিক্স করতে হবে, রাইট? তো তখন ধরো যে মানুষটা এখানে ওই এইডস এর রিসার্চ করবে, কিন্তু 30-এর বেশি যার লোক আছে সে করবে ধরো পিয়ারসন করে নিল, আর রিসার্চটা তো সেম, কিন্তু আমার খালি নন প্যারামেট্রিক কারণ আমার লোক কম, তাহলে আমি পিয়ারসনের পরিবর্তে কোনটা করব? যদি পিয়ারসন না করতে পারি আমি স্পিয়ারম্যান করব। তাহলে একটা কোয়েশ্চেন আসে, এবার আমি তোমাদেরকে করছি, যেটা এনটিও করতে বলে, হোয়াট ইজ দ্য নন প্যারামেট্রিক কাউন্টার পার্ট অফ পিয়ারসনস আর? মানে এই কোয়েশ্চেনটার মানে হচ্ছে যদি কোনো রিসার্চে প্যারামেট্রিকের পিয়ারসনের আর করা যাচ্ছে না, তাহলে আর তোমার হাতে অপশনই এটা রয়েছে যে তোমাকে নন প্যারামেট্রিক করতে হবে, তাহলে তুমি কোন স্ট্যাটিস্টিক্সটা করবে? আনসার করো দেখি গাইস, বোঝা যাচ্ছে কি? SLAR, হোয়াট ইজ SLAR? আমার কোয়েশ্চেনটা বুঝতে পেরেছো? তখন করতে হবে স্পিয়ারম্যান। উল্টো ভাবেও কোয়েশ্চেনটা আসতে পারে, হোয়াট ইজ দ্য প্যারামেট্রিক কাউন্টার অফ স্পিয়ারম্যানস রো? ঠিক আছে, হোয়াট ইজ দ্য প্যারামেট্রিক কাউন্টার পার্ট অফ স্পিয়ারম্যানস রো? বলবে যে যেখানটাতে যদি স্পিয়ারম্যানকে প্যারামেট্রিকে করতে হতো তাহলে আমি কোনটা করতাম? যদি এটা বলে, যদি স্পিয়ারম্যানকে প্যারামেট্রিকে করতে হতো তাহলে আমি কোনটা করতাম, তখন আনসার কি হতো? তখন আনসার হতো পিয়ারসন। ভেরি গুড, ভেরি গুড। যারা বুঝতে পারছো, ইটস লাইক প্রিয়াংশু, কি প্রভাংশু, তুমি কি বুঝলে না এটা একটু বলো। ওকে, তুমি কি বুঝলে না এটা একটু বলো। হতেই পারে স্ট্যাটিস্টিক্স ইজ নট সামথিং উইচ ইজ ইজিলি কম্প্রিহেন্সিবল, বাট কোন জায়গাটায় প্রবলেম হচ্ছে সেটা বলতে পারো। তো এরকম ভাবে কোয়েশ্চেন আসতে পারে। ক্লিয়ার? আই হোপ আমি প্যারামেট্রিক নন প্যারামেট্রিকের কনসেপ্টটা কিছুটা হলেও ক্লিয়ার করতে পেরেছি। নাও এবারে এটা নিজেরা করো গাইস, এবারে এটা নিজেরা করো। আমি এরকম বললাম অলরেডি, এটা একবার জাস্ট বলে দাও। Which of the following methods of graphical representation of data would useful for showing trends? ট্রেন্ড বোঝাতে গেলে কোন কোন গ্রাফটা, ট্রেন্ড বোঝাতে গেলে কোন গ্রাফটা ইম্পর্টেন্ট? আমি এক্ষুনি বললাম, ইটস নট দ্যাট হার্ড, ইজ ইট? ট্রেন্ড বোঝাতে, ভেরি গুড গাইজ, লাইন, লাইন, ট্রেন্ড বোঝাতে লাইন, লাইন চার্ট, ট্রেন্ড বোঝাতে লাইন চার্ট। বাকিগুলো আমি এক্সপ্লেন করেছি। হ্যাঁ, এখানে একটা নতুন আসছে, বক্স প্ল্যান্ট না গো, বক্স প্লট হয়, হয়তো এটা টাইপিং মিস্টেক হয়েছে। বক্স প্লট কি হয়? যদি হ্যাঁ, যদি মনে করো তোমাকে মিডিয়ান, কোয়ার্টাইল, ইন্টার কোয়ার্টাইল, ভেরিয়েন্স এগুলো বোঝাতে হয়, ঠিক আছে? বক্স প্লটে কি, যখন মনে রাখবে মিডিয়ান, কোয়ার্টাইল, কোয়ার্টাইল মানে আমি বোঝালাম না ফার্স্ট কোয়ার্টাইল, সেকেন্ড কোয়ার্টাইল, থার্ড কোয়ার্টাইল, ওই 25-25-25 করে ভাগ, ওই জিনিসটা কোয়ার্টাইল, ইন্টার কোয়ার্টাইল অ্যান্ড ভেরিয়েন্স, এই সমস্ত জিনিসগুলো, এই জিনিসগুলো যদি বোঝাতে হয় তখন আমি কোন গ্রাফ ইউজ করি? তখন আমি বক্স প্লট ইউজ করি। ঠিক আছে, আন্ডারস্টুড গাইজ? সো ফার উইথ মি। আমি 10টা কোয়েশ্চেনের পর সবাইকে একটা সুযোগ দেব, বাই স্ট্যাটিস্টিক্স শেষ করার পর আমি একটা সুযোগ দেব, যার যেটা বোঝনি ডু মেক, মানে একবার বলো, আমি রিপিট করব। ঠিক আছে? প্রভাংশু, মানিক পাল কি বলছে? আরে আই লাভ ইউ টু। হ্যাঁ, আই লাভ ইউ টু, কি আছে তাতে? চলো এবারে দেখো বক্স প্লট কেমন দেখতে হয়। আচ্ছা, ভেরি গুড কোয়েশ্চেন। বক্স প্লট কেমন দেখতে হয়? বক্স প্লট না এরকম দেখতে হয়, ऐसा ऐसा कुछ দেখতে হয়। বক্স গুলোকে প্লটিং করা থাকে এরকম পরপর পরপর, ক্যান্ডেলস এর মতন দেখতে হয়।
বক্স প্লট, ঠিক আছে, মিন মিডিয়ান এগুলো বোঝার জন্য বক্স প্লট। ওকে, চলো নেক্সট। নাও এটা আরেকটা ভয়ঙ্কর রিসার্চের কোয়েশ্চেন বা স্ট্যাটিস্টিক্সের কোয়েশ্চেন, হয়তো আমরা দেখলে at times ঘাবড়ে যাই। গাইজ আই জাস্ট ওয়ান্ট অ্যান অনেস্ট রিভিউ। তোমরা এই ধরনের আনসার কোনোদিনও সলভ করেছো? আমাকে একটু জানিও তো। অ্যান্ড অর ইজ ইট দ্য ফার্স্ট টাইম উইথ মি? যদি ফার্স্ট টাইম হয় তো তাহলে যেটুকু জাস্ট মেকানিজমগুলো যদি বুঝতে পারছো তো বুঝে নাও, যাতে তোমাদের এই এক্সামে যদি এটা আসে না তুমি জাস্ট করে বেরিয়ে যেতে পারো। হ্যাঁ, তুমি এগুলো করোনি, এগুলো আমি ক্লাসে শেখাই পেড ব্যাচে, বাট যাই হোক, যদি এরকম এটা ফার্স্ট টাইম হয় বাস একটু বোঝো যে কি হয়, কারণ এই কোয়েশ্চেনগুলো এসেছে বা আসে। ওকে, তো এখানটায় কি বলেছে, টোটাল সাম অফ স্কোয়ার টিএসএস আর আরএসএস বা রেসিডুয়াল সাম অফ স্কোয়ারস এর একটা চার্ট দিয়ে দিয়েছে। আচ্ছা, একটা আমি বলছি, হ্যাঁ দিস ইজ ফার্স্ট টাইম, আই নো দিস হ্যাজ টু বি ফার্স্ট টাইম বিকজ নোবডি হ্যাজ কাম আপ উইথ দিস কাইন্ড অফ আ ভিডিও। তো আমি বলছি রিগ্রেশন স্ট্যাটিস্টিক্স বলে একটা স্ট্যাটিস্টিক্স হয়, আগে একটু বুঝে নাও। রিগ্রেশন স্ট্যাটিস্টিক্স কি? যখন আমরা কোনো কিছুর প্রেডিকশন লাগানোর জন্য যে স্ট্যাটিস্টিক্স করি, ঠিক আছে, প্রেডিকশন লাগানোর জন্য স্ট্যাটিস্টিক্স মানে রিগ্রেশন। আমি একটা কথা বলি, ধরো মনে করো আমার একটা বড় কোচিং ইনস্টিটিউট আছে, ঠিক আছে, ভালো করে বুঝবে, হ্যাঁ, রিগ্রেশন কোথায় কাজে লাগে, কিভাবে কাজে লাগে। সো লেটস সে আমার মনে করো একটা বিশাল বড় কোচিং ইনস্টিটিউট আছে যেখানটায় মনে করো 1 কোটি স্টুডেন্ট আছে, ঠিক আছে, 1 কোটি স্টুডেন্ট আছে। আব লেটেস্ট কি পরীক্ষা হলো? ইউপিএসসি, ঠিক আছে, ইউপিএসসি এক্সামই হলো, আমি ওটা বলি। তো মনে করো আমার কাছে 1 কোটি স্টুডেন্ট আছে, এবারে 1 কোটি স্টুডেন্ট ইউপিএসসিতে বসেছে। 1 কোটি না হলো আমারই কোচিং সেন্টার থেকে, কথার কথা বলছি, ইউপিএসসির এত এনরোলমেন্ট হয় না, ঠিক আছে, হার্ডলি হয়তো 12-13 লাখ লোক এনরোল করে বা ওই অ্যাপ্লাই করে, বাট আমার কথা জাস্ট ফর দ্য সেক অফ এক্সাম্পল। তো এখানটায় বলছে যে কি রিগ্রেশনে ধরো আমার আরে কোথাও নেই প্রাবাংশু, ইটস আমি এক্সাম্পল দিচ্ছি। তো আমার 1 কোটি স্টুডেন্ট আছে, তার মধ্যে 70 লাখ লোকজন গিয়ে ইউপিএসসি লিখে এসেছে, বিকজ আমি সবার কাছ থেকে রোল নাম্বার কালেক্ট করে নিয়েছিলাম, আমার কাছে ডেটা রেকর্ড আছে কি 70 লাখ লোক লিখে এসেছে। তো এবারে মনে করো ইউপিএসসির আমি আনসার কি বের করলাম, যেটা সব ইনস্টিটিউটই করে। আনসার কি বার করে আমি সবাইকে বললাম যে 70 লাখ জন এক্সাম দিয়ে এসেছো, আনসার কিতে মেলাও, তোমাদের কত স্কোর হচ্ছে আমাকে একটা গুগল ফর্মে জানাও, ঠিক। তো 70 লাখটা আমার স্টুডেন্ট, প্রত্যেকে তাদের ডেটাগুলো দিয়েছে কি আমার আনসার কি মিলিয়ে এত হচ্ছে, আমার এত হচ্ছে, আমার এত হচ্ছে, এরকম করে 70 লাখ জনের আমার কাছে ডেটা আছে। তো এই ইনস্টিটিউটরা কি করে কাট অফ প্রেডিকশন বার করে দেয়? এই রিগ্রেশন স্ট্যাটিস্টিক্সকে কাজে লাগিয়ে, ঠিক আছে, এই ইনস্টিটিউটরা এই রিগ্রেশন স্ট্যাটিস্টিককে কাজে লাগিয়ে, দেখো এটাও একটা কাইন্ড অফ আ রিসার্চ, দেখো এটাও তো একটা কাইন্ড অফ আ ডেটা কালেকশন। 70 লাখটা স্টুডেন্টের আনসার কি মিলিয়ে কত মার্কস আসছে সেই স্কোর তো একটা ডেটা কালেকশন করেছে ইনস্টিটিউট। 70 লাখ জন না দিলেও অন্তত 50 লাখ জন তো রিপ্লাই দেবে, 70 লাখ না দিলেও অন্তত 50 লাখ জন তো দেবে রিপ্লাই কি হ্যাঁ আমার এত স্কোর এসছে, ঠিক আছে। তো আমার বক্তব্য হচ্ছে এই যে এবারে 50 লাখ জনের স্কোর নিয়ে কি করলো, এবারে সেইটাকে ও মোটামুটি ভাবে ওর কাছে একটা ডেটা চলে এলো না, এর ওপর ও এসপিএসএস এ একটা স্ট্যাটিস্টিক্স রান করাবে, ঠিক আছে, আর তার সাথে সাথে প্লাস ওর কাছে বিগত ইয়ারগুলোরও কাট আপ আছে, ঠিক আছে, বিগত মনে করো 2013 সাল থেকে 23 সাল বা 24 সালের কাট অফ মনে করো ওর কাছে আছে, লাস্ট 11 বছরের কাট অফ, যেটা অফিসিয়াল কাট অফ, যেটা ইউপিএসসি ওয়েবসাইট দিয়ে রেখেছে, সেই কাট অফটাও ইনস্টিটিউটটার কাছে আছে। এবং তার যেহেতু যদি মনে করো 1 কোটি স্টুডেন্ট ইউপিএসসি অ্যাপ্লাই করছে, তার মধ্যে থেকে 50 লাখ কি 70 লাখ ওই ইনস্টিটিউটেরই বাচ্চা গিয়ে অ্যাপ্লাই করছে, ঠিক আছে। তো তাহলে ওই ইনস্টিটিউটের কাছে একটা ভালো অ্যামাউন্ট অফ ডেটা আছে, পাস্ট ইয়ার্স এর কাট অফের একটা অ্যানালিসিস আছে, প্লাস দিস ইয়ারের প্রত্যেকের স্কোর আছে। এবারে ওই ইনস্টিটিউটটা একটা গেম খেলে বা একটা কাজ করে কি, ওই ইনস্টিটিউটটা রিগ্রেশন স্ট্যাটিস্টিক্স অ্যাপ্লাই করে কাট অফ ট্রেন্ড অ্যানালাইজ করে।
কি আচ্ছা এইবার আগের বছরের কাট অফস গুলোকে দেখে নিয়ে এবং এই বছরের ডেটাগুলোর ওপরে এই রিগ্রেশন স্ট্যাটিস্টিক্স চালিয়ে একটা প্রেডিকশন আনা যে কাট অফ কত হতে পারে। তো একটা এস্টিমেটেড ভ্যালু বেরিয়ে আসে, ধরো 87.525। তো প্রত্যেকটা ইনস্টিটিউট একটা এরকম দিয়ে দেয়। বড় বড় ইনস্টিটিউটরা এই জিনিসটাকে সাইন্টিফিক্যালি করে, ছোটখাটো ইনস্টিটিউটরা তো এমনি দেখে দেখে একটা বলে দেয়, ঠিক আছে। বাট যারা একটু সিস্টেমেটিক, একটু স্ট্যাটিস্টিক, নামি দামি যেগুলো ইনস্টিটিউট আছে, তারা এই রিগ্রেশন স্ট্যাটিস্টিক্সটা ইউজ করে। তো কোনো কিছুকে প্রেডিক্ট করার জন্য, ঠিক আছে, তো মানে প্রত্যেকের স্কোর এই আসছে, তাহলে কাট অফ কত হবে, মানে এই স্কোর দেখে কাট অফের এই প্রেডিকশন, স্কোর একটা ভেরিয়েবল, কাট অফ একটা ভেরিয়েবল, কিভাবে স্কোরস গুলো কাট অফকে প্রেডিক্ট করছে এইটা দেখার জন্য বা এটা জানার জন্য যে স্ট্যাটিস্টিক্স করতে হয় সেটাকে রিগ্রেশন স্ট্যাটিস্টিক্স বলে। হ্যাভ ইউ আন্ডারস্টুড গাইজ সো ফার? আমি একটু কি বোঝাতে পেরেছি যে রিগ্রেশন জিনিসটা কি? রিগ্রেশন জিনিসটা কি বোঝাতে পেরেছি? হ্যাঁ, ঠিক আছে। যদি এইটুকু মাথায় ঢোকে, যারা ইভেন জানো না যে রিগ্রেশন জিনিস কি, রিগ্রেশন একটা স্ট্যাটিস্টিক্স যেটা এইভাবে ইউজ হয়। আব এই রিগ্রেশন রিলেটেড একটা অঙ্ক চলে আসে, এই রিগ্রেশনের একটা ফর্মুলা আছে, ঠিক আছে। এই রিগ্রেশন মডেলের এই R2 না, এটাকে R স্কোয়ার বলে। হ্যাঁ, R স্কোয়ারের ভ্যালু বার করতে হয়। আর স্কোয়ারের ভ্যালু বার করতে হয়। কিভাবে ভ্যালুটা বার করতে হয়? আর স্কোয়ারের ফর্মুলা হচ্ছে আর স্কোয়ার ইজ ইকুয়াল টু 1 মাইনাস RSS বাই TSS, ঠিক আছে। এটাই লোকে জানে না খালি। আর স্কোয়ারের ফর্মুলা হচ্ছে আর স্কোয়ার ইজ ইকুয়াল টু 1 মাইনাস RSS বাই TSS। বাস, তোমাদেরকে এটাই করতে হবে। এখানে কোয়েশ্চেনটা দিয়ে দিয়েছে, প্রত্যেকের RSS আর TSS ভ্যালু দিয়ে দিয়েছে, আর আর স্কোয়ারের ভ্যালু দিয়ে দিয়েছে, কোনটার সাথে কোনটা ম্যাচ খালি বলে বার করো। তাহলে ভাবো হাউ ইজি ইট ইজ। জাস্ট যদি এই কনসেপ্টটা জানা থাকে যে রিগ্রেশনের কোএফিসিয়েন্টের ক্যালকুলেশনের ফর্মুলাটা কি, যদি কেউ জানে, তাহলে এইটা তো দিস ইজ আ পিস অফ কেক ফর ইউ না। পাস্ট লাইফ রিগ্রেশন আলাদা জিনিস গো, পাস্ট লাইফ রিগ্রেশন আলাদা জিনিস, ঠিক আছে। তো তাহলে এই এই ধরনের অঙ্ক এলে, রিগ্রেশনের কোএফিসিয়েন্ট বার করার অঙ্ক এলে পারবে এবারে সবাই? RSS 1 মাইনাস RSS বাই TSS আমি একটা করে দেখাচ্ছি। আর স্কোয়ারের ভ্যালু প্রথমেরটা 1 মাইনাস RSS কত 5 আছে, TSS কত 20 আছে, তাহলে 1 বাই 5 বাই 20 হচ্ছে 1 বাই 4, which is 1 minus 0. হ্যাঁ 0.2, দাঁড়াও, তাহলে এটার আনসার কত আসছে? 0.75। 1 by 4 মানে 0.25, 1 মাইনাস 0.25 আনসার 0.75 হয়। তাহলে এইটার সাথে এটা চলে গেল, তাহলে A2 কোথায় আছে? দেখো এই অঙ্কগুলো এতটাই জটিল হয়, জাস্ট কেউ একটাও যদি বার করতে পারে এখানেই তোমার আনসার হয়ে যায়। A2 এখানেই আছে, সো আনসার 2 হবে, আমাকে বাকিটাকে বারই করতে হলো না, ঠিক আছে। বাট তোমরা একবার একটু বার করে নাও, জাস্ট হাতটা পাকিয়ে নাও কি আর স্কোয়ারের ভ্যালু কি করে বার করতে হয়, যাতে এই ধরনের জিনিসগুলো চলে এলে তোমরা আরামসে আনসার করতে পারো। গাইস, স্ট্যাটিস্টিক্স একটু বোঝা যাচ্ছে? আর ইউ ফাইন্ডিং ইট ইউজফুল? মনে হচ্ছে যে আজকে ক্লাস থেকে কিছু নতুন শিখছো যেটা তোমার NTA তে কাজে লাগতে পারে? 2024-23-এ প্রত্যেকটা ইররেসপেক্টিভ অফ দ্য সাবজেক্ট, প্রত্যেকটা পেপারে 5টার মধ্যে অন্তত একটা কোয়েশ্চেন স্ট্যাটিস্টিক্স থেকে আসছে। 2025-এও এটার ব্যতিক্রম নয়। 5টার মধ্যে একটা কোয়েশ্চেন এই স্ট্যাটিস্টিক্স থেকে আসবে, আর এই রকমই আসবে। আমার পক্ষে একটা ক্লাসে স্ট্যাটিস্টিক্স বোঝানো সম্ভব নয়, বাট তোমাদেরকে এক্সামে হেল্প করা সম্ভব, যাতে আমি এই কোয়েশ্চেন্সগুলো এনেছি। আরেকবার দেখতে হবে। হ্যাঁ হ্যাঁ, রাইট, আরেকবার দেখতে হবে। দেখো আমিও মানে স্ট্যাটিস্টিক্সের ব্যাপারে কিছু বলবো না, এটা একটু বোঝার বিষয় আছে, দেখতে হবে, দেখে নিও। দেখো এরকম আরেকটা স্ট্যাটিস্টিক্স, ঠিক আছে, আরেকটা স্ট্যাটিস্টিক্স বলছে কোভেরিয়েন্স। কোভেরিয়েন্স কোভেরিয়েন্সের ভ্যালু বলে দেবে। দুটো ভেরিয়েবল আছে, ঠিক আছে। এখানে বলেছে কোভেরিয়েন্স XY, মানে X একটা ভেরিয়েবল, ভেরিয়েবল 1, Y একটা ভেরিয়েবল, ভেরিয়েবল 2, ঠিক আছে।
দুটো ভেরিয়েবলের মধ্যে কোভেরিয়েন্স, দুটো ভেরিয়েবলের মধ্যে যে কোভেরিয়েন্সটা যেটা আছে, রাইট ম্যাম? ক্লাসটা রেকর্ড থাকবে, আরে ইউটিউবেই থাকবে, তৃষা ইউটিউবেই থাকবে, ঠিক আছে? তো কোভেরিয়েন্সের মানে দুটো ভেরিয়েবলের মধ্যে যে কোভেরিয়েন্স আছে সেটার ভ্যালুকে কিভাবে ওরা লিখেছে, কোভেরিয়েন্স xy32। দুটো ভেরিয়েবলের মধ্যে যেটা কোভেরিয়েন্স তার ভ্যালু কোভ x, y দিয়ে 32 লিখে দিয়েছে, ঠিক আছে? এবং বলেছে স্ট্যান্ডার্ড ডিভিয়েশনস অফ ডিফারেন্ট ডেটা সেটস আর গিভেন, মানে x ভেরিয়েবলের এসডি দিয়ে দিয়েছে। আমি বলেছিলাম না সিগমা মানে হচ্ছে এসডি, যেটার ফুল ফর্ম হচ্ছে স্ট্যান্ডার্ড ভেরিয়েশন, স্ট্যান্ডার্ড ডিভিয়েশন, সরি, ঠিক আছে? যেটার ভ্যালু হচ্ছে স্ট্যান্ডার্ড, যেটার ফুল ফর্ম হচ্ছে স্ট্যান্ডার্ড ডিভিয়েশন। তো বলেছে যে x এর স্ট্যান্ডার্ড ডিভিয়েশন বলেছে 8, আর সিগমা y মানে y এর স্ট্যান্ডার্ড ডিভিয়েশন বলে দিয়েছে 7, ঠিক আছে? তো এটার মানে হচ্ছে দুটো ভেরিয়েবলের মধ্যে কোভেরিয়েন্স, মানে দুটো ভেরিয়েবল যৌথভাবে কতটা ভ্যারি করে সেটাই বলে হচ্ছে কোভেরিয়েন্স, এবং এক একটা ভেরিয়েবল আলাদা আলাদা করে কতটা ভ্যারি করে সেটা দিয়ে দিয়েছে, মানে দুজনের একসাথে জয়েন্ট অ্যাকাউন্ট আর দুজনের আলাদা আলাদা পার্সোনাল অ্যাকাউন্ট, এভাবে বোঝো বাস। দুটো ভেরিয়েবলের কোভেরিয়েন্স আর দুটো ভেরিয়েবল আলাদা আলাদা করে, আপাততর জন্য এইটুকুই বোঝো গাইস, ঠিক আছে? এবং এইভাবে চারটে দিয়ে দিয়েছে, দুটো ভেরিয়েবলের কোভেরিয়েন্স 4 বার, দুটো ভেরিয়েবলে আলাদা আলাদা করে সিঙ্গেল সিঙ্গেল ডিভিয়েশন দিয়ে দিয়েছে। এটা দিয়ে বলেছে এস্টিমেট দ্য কোরিলেশন কোএফিসিয়েন্ট, এবং বলেছে তোমার কাছ থেকে এক্সপেক্ট করছে তুমি 4 বার এই যে এখান থেকে কোভেরিয়েন্স আর এসডি থেকে একটা কোরিলেশনের কোএফিসিয়েন্ট বার করা যায়, কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশন বার করা যায়, সেটা বার করতে বলেছে এবং বার করে সেটাকে ছোট থেকে বড় সাজাতে বলেছে। তাহলে এখানেও अगेन তোমাদের ফর্মুলা জানলে কাজ মিটে যায়। তো কোভেরিয়েন্স আর এসডি থাকলে তার ফর্মুলা হচ্ছে কোভেরিয়েন্স এক্স ওয়াই, যেটা থাকবে বাই সিগমা এক্স ইন্টু সিগমা ওয়াই, মানে দুটোর কোভেরিয়েশন যেটা থাকবে 32 এখানে, সেইটা ডিভাইডেড বাই আলাদা আলাদা করে যে ডিভিয়েশনস গুলো থাকবে ওটাকে মাল্টিপ্লাই করে দাও, বাস। সিগমা এক্স এর ভ্যালু কত 8, সিগমা ওয়াই এর ভ্যালু কত 7, বাস তুমি এবারে করে দাও 4/7, ঠিক আছে? জিরো পয়েন্ট 4 সাথে 28, 5 সাথে 35 করে দাও, 0.5 সামথিং আসবে, 0.5 অবধি বেরাবে, ঠিক আছে? তারপর আরো বেরোবে, ঠিক আছে, 0.57 মতন, ঠিক আছে, 49 যাবে এরকম ভাবে, বাট তুমি 2 ঘর অবধি বার করবে, হ্যাঁ, দশমিকের পর থেকে 2 ডেসিমাল অবধি বার করবে, বেশি বার করতে মেলাতে হবে না, জাস্ট সবকিছু 2 ডেসিমাল অবধি বার করবে, দেখবে আনসার ওখানেই চলে আসছে। তাহলে এইভাবে সব কটার বার করো এবং ফাইনালি বলো কোনটার ভ্যালু ছোট বড় কি আছে সেটা বার করো, ঠিক আছে? পম্পা বলছে বুঝতে পারছি না, আরেকবার বলছি, কোভেরিয়েন্স থেকে কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশনের বার করার ফর্মুলাটা আমি বলে দিচ্ছি, দেখো। স্ট্যাটিস্টিক্স বোঝানো দায়। দেখো, যখনই তোমাকে দুটো ভেরিয়েবলের কোভেরিয়েন্স বলে দেবে এবং দুটো ভেরিয়েবলের আলাদা আলাদা করে এসডি বলে দেবে, ঠিক আছে, অর্থাৎ কোভেরিয়েন্স এক্স ওয়াই এর ভ্যালু কত, এক্স ওয়াই এর ভ্যালু 32, আলাদা আলাদা করে এক একজনের এসডির ভ্যালু বলে দিয়েছে, এক্স এর এসডির ভ্যালু হচ্ছে 8, ওয়াই এর এসডির ভ্যালু হচ্ছে 7, ঠিক আছে? যখন এরকম সিচুয়েশন দিয়ে দেবে তখন বলছে যে তোমাকে কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশন বার করো, ঠিক আছে? কোরিলেশন কোএফিসিয়েন্ট বা কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশন বার করো, কোএফিসিয়েন্টটা বার করো মানে ভ্যালুটা বার করো। কিভাবে বার করবে? কোভেরিয়েন্স মানে হচ্ছে দুটো ভেরিয়েবল একসাথে থাকলে কতটা ভ্যারি করবে, এইটার মানে হচ্ছে সিঙ্গেল এক্স কতটা ভ্যারি করবে, এটার মানে হচ্ছে সিগমা ওয়াই মানে হচ্ছে সিঙ্গেল ওয়াই কতটা ভ্যারি করবে। এখান থেকে তোমাকে কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশনের ফর্মুলা
বার করে তোমাকে চারটেকে ইনক্রিজিং অর্ডারে সাজাতে হবে। তো এখানে কি হবে, কোভেরিয়েন্স এক্স ওয়াই যা থাকবে ডিভাইডেড বাই এই দুটো ভ্যালুর মাল্টিপ্লিকেশন, অর্থাৎ সিগমা এক্স ইন্টু সিগমা ওয়াই। কোভেরিয়েন্স এক্স ওয়াই এর ভ্যালু কত, 32, সিগমা এক্স হচ্ছে 8, সিগমা ওয়াই হচ্ছে 7। এটাকে সলভ করলে 0.57 আসছে। পম্পা ক্লিয়ার? ক্লিয়ার? তো আমি এরকম ভাবে প্রত্যেকটা আলাদা আলাদা করে বার করে নেব। হ্যাঁ, তো কি কি বেরিয়েছে সুকন্যা, থ্যাংক ইউ বলবার জন্য। তো দেখো প্রথমেরটা সুকন্যা বার করে ফেলেছে, 0.57, তারপরেরটা 0.6, তারপরেরটা 0.625, 0.625 and finally 0.5। তো ইনক্রিজিং অর্ডারে সাজাতে হবে। সবচেয়ে ছোট কোনটা, সবচেয়ে ছোট ডি, তাহলে ডি দিয়ে যেটা শুরু এটাই, ডি দিয়ে শুরু যেটা এটাই। তাহলে বুঝতে পেরেছো গাইজ, এগুলো কিন্তু করা খুব কঠিন নয় যদি ইফ ইউ নো দ্য ফর্মুলা। ঠিক আছে, কোভেরিয়েন্স আর ভেরিয়েন্স জানলে, কোভেরিয়েন্স আর এসডির সাথে কি রিলেশন জানলে তুমি আরামসে এইগুলো বার করে নিতে পারবে। আন্ডারস্টুড? ওকে, অলরাইট গাইজ, I hope you are enjoying statistics because this is something যেটা আগে করোনি, যেটা কোয়েশ্চেনে এলে মনে করো জয় মাতা দি বলে আইদার টিক দিয়ে ছেড়ে আসতে হতো বিকজ আমাদের নলেজ থাকতো না। সেখানে যদি এখান থেকে কিছু আসে, আই হোপ ইট উইল হেল্প ইউ। ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ইজি লাগছে? হ্যাঁ ইজি তো, ইজি তো। দেখো যাদের ম্যাথস উইক এরিয়া তাদের ইজি লাগবে না, যাদের ম্যাথস স্ট্রং তাদের ইজি লাগবে। আর আমি বলছি আরেকবার ক্লাসটা দেখবে, তোমরা যেই ক্লাসটা করছো না কেন সবার ক্ষেত্রে ইজি হয়ে যাবে। ওকে চলো, বলছে which of the following methods of graphical representation would be useful for showing association between two variables? আচ্ছা, association between two variable কথাটার মানে কি গো, আমি এক্ষুনি বললাম। বলছে কোন গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশনটা বলছে অ্যাসোসিয়েশন বিটুইন টু ভেরিয়েবল কে বোঝাচ্ছে। অ্যাসোসিয়েশন বিটুইন টু ভেরিয়েবল কথাটার মানে কি গো? এই কথাটার মানে হচ্ছে কোরিলেশন, তাই না? অ্যাসোসিয়েশন বিটুইন টু ভেরিয়েবল, আমরা এক্ষুনি বললাম না স্ট্রেংথ অ্যান্ড ডিরেকশন অফ অ্যাসোসিয়েশন। ঠিক আছে, কখনো শুধু অ্যাসোসিয়েশন লেখা থাকবে, কখনো স্ট্রেংথ অ্যান্ড ডিরেকশন অফ অ্যাসোসিয়েশন লেখা থাকবে। তো অ্যাসোসিয়েশন বিটুইন টু ভেরিয়েবল কথাটার মানে হচ্ছে কোরিলেশন। তো তাহলে কোন গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন কোরিলেশন বোঝায় আমি বললাম একটু আগে, দিস ইজ আ পিস অফ কেক ফর ইউ গাইজ, অ্যাবসলিউটলি দিস ইজ স্ক্যাটার প্লট। ঠিক আছে, দিস ইজ স্ক্যাটার প্লট। চলো আগেন আরেকটা টাইপের অঙ্ক। ওকে, আগেন আরেকটা টাইপের অঙ্ক, ডোন্ট গেট ওয়ারিড। ঠিক আছে, এটাও হয়ে যাবে, এতগুলো যখন করেছি এটাও হয়ে যাবে। ঠিক আছে, হ্যাঁ বাপ্পা বলছে বি লাইক। ঠিক আছে, আচ্ছা সো এখানটায় কি বলছে, লিস্টে এখানটা কি হয়েছে, নাম্বার অফ ট্রায়ালস। নাম্বার অফ ট্রায়ালস এটাকে তুমি এভাবে বোঝো কি, তোমাকে রিসার্চ করে বার করতে হবে স্ট্যাটিস্টিক্যাল বিষয়টা। ধরো তুমি 5বার ইউপিএসসি অ্যাটেম্প দিয়েছো, ঠিক আছে, 6বার দেওয়া যায় আইডিয়ালি আনরিজার্ভ ক্যাটাগরি, তুমি 5বার ইউপিএসসি অ্যাটেম্প দিয়েছো, তো তোমার নাম্বার অফ ট্রায়ালস হয়েছে 5 এখানে। ঠিক আছে, এভাবে বোঝো নাম্বার অফ ট্রায়ালস। ঠিক সেরকম একটা এক্সপেরিমেন্টের ক্ষেত্রে কি হয়, একটা এক্সপেরিমেন্টের ক্ষেত্রে আমরা তো একবার দুবার করি না, আমরা বহুবার ট্রায়াল দিই, রাইট? উই গিভ আ লট অফ ট্রায়ালস। তো একবার ট্রায়াল, দুবার ট্রায়াল, 3বার ট্রায়াল। ঠিক আছে, প্রচুর ড্রাগস বা ওষুধ আবিষ্কার করার আগে আমাদের অনেক ট্রায়াল দিতে হয় কি হয় না, রাইট? তো একটা এক্সপেরিমেন্টের ক্ষেত্রে নাম্বার অফ ট্রায়ালস এগুলো হয়েছে। ঠিক আছে, এবং এবং তার প্রবাবিলিটি অফ সাকসেসও এটা এসছে। ধরো আমি এতবার আমি ট্রায়াল মেরেছি এবং এতবার ট্রায়াল মারলে আমার প্রবাবিলিটি অফ সাকসেস মানে আমার সাকসেস পাওয়ার সম্ভাবনাটা কত সেটাও আমি বার করে ফেলেছি। ঠিক আছে, তোমার নাম্বার অফ ট্রায়াল তোমার কাছে দেওয়া আছে, এন ভ্যালু দেওয়া আছে এবং পি ভ্যালু দেওয়া আছে। পি মানে হচ্ছে প্রবাবিলিটি, সম্ভাবনা, এটাও দেওয়া আছে। তোমাকে এখান থেকে বার কি করতে বলেছে, বার করতে হয়েছে ভেরিয়েন্স বার করো, কতটা ভ্যারি করবে। ওকে,
যখন তোমাকে নাম্বার অফ ট্রায়ালস এবং প্রবাবিলিটি অফ সাকসেস বা প্রবাবিলিটি দেওয়া থাকবে, যে কোনো কিছুর নাম্বার আর যে কোনো কিছুর প্রবাবিলিটি যদি দেওয়া থাকে, তাহলে তুমি ভেরিয়েন্স কি করে বার করবে, এই হচ্ছে গল্প। এবার সে বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন দিক, ট্রাইনোমিয়াল দিক, হ্যান দিক, ত্যান দিক, ডাজেন্ট ম্যাটার, ভেরিয়েন্স কি করে বার করবে তার একটা ফর্মুলা আছে, ঠিক আছে? ভেরিয়েন্স ইজ ইকুয়াল টু n ইন্টু পি ইন্টু 1 মাইনাস পি, এই হচ্ছে ফর্মুলা, ঠিক আছে? ফর্মুলা হচ্ছে n ইন্টু পি ইন্টু 1 মাইনাস পি। তো তাহলে n এর ভ্যালু এখানটায় কত দাঁড়াচ্ছে, ফার্স্ট কেসটা যদি ধরি, n এর ভ্যালু 7, p এর ভ্যালু কত 0.3, আমি লিখে দিলাম। আর এখানটায় 1 মাইনাস p এর ভ্যালু কত 0.3, লিখে দিলাম। তাহলে 7 ইন্টু 0.3 ইন্টু 0.3, সরি 0.7, 1 মাইনাস 0.3 করলে 0.7 আসে। তাহলে এর ভ্যালু কত দাঁড়াচ্ছে, তুমি যদি ঠিক মতন করো, ইট উইল अगेन কাম আউট টু বি লাইক 21 সাথে, হ্যাঁ 147, আর একটার জন্য এখানে না দুটো আছে, দু ঘর আছে, সো ইট উইল বি 1.47। হলো, আমার ভ্যালু বেরিয়ে গেল কত, আমার ভ্যালু বেরিয়ে গেল হচ্ছে 1.47। তো তাহলে এর সাথে ম্যাচ হচ্ছে 4। এইগুলোর এই কঠিন অঙ্কের একটাই যদি তুমি একটা ম্যাচ করাতে পারো, তোমার আনসার চলে আসবে। এখানে দেখো A4 আছে, আনসার আমার 4 হয়ে যাবে, ঠিক আছে? বাট সিন্স ইউ আর ডুইং ইট ফর দ্য ফার্স্ট টাইম, আরেকবার এগুলো একটু ভ্যালু আমাকে ছটাপট বলে দাও, একের ভ্যালু, দুয়ের মানে কোনটার সাথে কত হবে একটু বলে দাও। এর ভ্যালু আমি পেয়ে গেলাম 1.47, বি সি ডি এর ভ্যালু নিজেরা বার করে আমাকে বলে দাও গাইস, এটা প্রথমবার করছো, বলে দাও একবার, তাহলে করলে প্র্যাকটিসটা হয়ে যাবে। ওকে, বলো, আই এম ওয়েটিং ফর ইউ। চলো, তো একবার দেখে নাও 1.47 কি করে হলো। চয়নিকা, ওয়্যার ইজ ইয়োর অ্যাটেনশন, ওয়্যার ইজ ইয়োর অ্যাটেনশন। বাকিরা যদি বুঝতে পারছে কিভাবে হলো, আই থিঙ্ক আমি বুঝিয়েছি কিভাবে হলো, বাট স্টিল আই এম अगेन টেলিং ইউ কি ভেরিয়েন্সের ফর্মুলা হচ্ছে, ভেরিয়েন্সের ফর্মুলা হচ্ছে n ইন্টু পি। n মানে হচ্ছে এই যে এটা নাম্বার অফ ট্রায়ালস, পি মানে হচ্ছে প্রবাবিলিটি অফ সাকসেস বা যে কোনো প্রবাবিলিটি। তোমাকে যদি ভেরিয়েন্সের এটা বার করতে হয়, যে কোনো যদি প্রবাবিলিটি থাকে, তো দ্যাট ইজ পি। তো n ইন্টু পি 1 মাইনাস পি, পি মানেই প্রবাবিলিটি। n এর ভ্যালু এর ক্ষেত্রে কত আছে, n এর ভ্যালু এর ক্ষেত্রে দেওয়া আছে 7, পি এর ভ্যালু কত দেওয়া আছে 0.3 ইন্টু 1 মাইনাস, এটা ফর্মুলা, তো 1 মাইনাস পি কত, পি হচ্ছে 0.3, সো এখানটা হবে 7 ইন্টু 0.3 ইন্টু 0.7। তো এর আনসার যদি তুমি করো, এটা 1.47ই আসছে, আমার তো তাই এলো। আমার মাইনাসটা কিভাবে করলেন, 1 থেকে 0.3 এর মাইনাস, বাবা তুমি ইউটিউব আরেকবার দেখে নিও মাইনাস কি করে করলো আমি এটা এই মুহূর্তে বলতে পারছি না, এটা ডেসিমেলের মাইনাস, স্কুল লেভেলের কনসেপ্ট, ফর্মুলাতে প্রবলেম নেই। মাইনাস কিভাবে করব, ইটস ভেরি ইজি। 1 মিন্স 1.00, 0.3 মিন্স দিস ইজ 0.3, মানে 30, তো এটা 0 যাবে, 7 এক গেল, হয়ে যাবে 0.7, স্কুল লেভেলের কনসেপ্ট कुछ भी, ঠিক है? বিটা কত বলছে, বি 1.20, ওকে, বি হচ্ছে 1.20, সি সি হচ্ছে 2.00, ওকে, সি এর ভ্যালু 2 বেরিয়েছে। ডি ডি এরটা কেউ কেউ করেছো, 1.47 अगेन, ডি মাস্ট বি 1.44 হবে, ডি মাস্ট বি 1.44 হবে, হ্যাঁ না, ডি 1.44 হবে। তো তাহলে এটা করে নেওয়ার পরে এবারে তুমি মিলিয়ে দাও, ঠিক আছে? এইভাবেই তোমাদের এই কি বলবো ভেরিয়েন্সের অঙ্ক হয়ে যাবে। অলরাইট, এবারে দেখো
নেক্সট কোয়েশ্চেন, এটাও अगेन স্ট্যাটিস্টিক্স থেকে কিভাবে করতে হচ্ছে। হ্যাঁ 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 ঠিক আছে, সো ফার উইথ মি গাইজ, সো ফার। নেক্সট কোয়েশ্চেন কি বলেছে, কোয়ালিটেটিভ রিসার্চ মেক্স ইউজ অফ, ওকে কোয়ালিটেটিভ রিসার্চ কিসের ইউজ করে, কোয়ান্টিটেটিভ বলেনি গাইজ। যদি কোয়েশ্চেন কোয়ান্টিটেটিভ হতো তাহলে আনসার কি হতো আমি সেটাও বলে দেবো, কোয়ালিটেটিভ বলেছে। ধরো তুমি কোয়ালিটেটিভ, হাই ম্যাম আমি আপনার এডুকেশন ল্যাবের স্টুডেন্ট, আচ্ছা ঠিক আছে, আই ডোন্ট, আচ্ছা ঠিক আছে, ওয়েলকাম টু দ্য বিএসএসআই চ্যানেল নন্দিতা। তো যেটা বলবার, বুঝতে পেরেছি ম্যাডাম, ওকে থ্যাংক ইউ জয়নিকা। me and my ancestors are really happy that you could understood, ঠিক আছে তুমি বুঝেছো, আমি খুব খুশি। তো যেটা নেক্সট আমাদের কোয়েশ্চেন কি, ধরো কোয়ালিটেটিভ রিসার্চ করছো, কোয়ালিটেটিভ রিসার্চেরও ডেটা হয়, কোয়ান্টিটেটিভ রিসার্চেরও ডেটা হয়, ঠিক আছে। কোয়ালিটেটিভ রিসার্চের ডেটাটা কিসে হয়, কোয়ালিটেটিভ রিসার্চের ডেটা আইদার ইমেজ হয়, নয় প্যারাগ্রাফ হয়, নয় ওয়ার্ডস হয়, এইভাবে হয়। কোয়ালিটেটিভ রিসার্চের ডেটা কি করে তুলি, নয় আমরা পুরনো আর্টিফ্যাক্ট দেখি, নয় আমরা পুরনো ইমেজেস দেখি, নয় আমরা ইন্টারভিউ নিই, সেই লাইন টু লাইন প্যারাগ্রাফ সমস্ত কিছু থাকে, হ্যাঁ রাইট। আর কোয়ান্টিটেটিভ রিসার্চ হলে, ইফ ইট ইজ কোয়ান্টিটেটিভ রিসার্চ, যদি কোয়ান্টিটেটিভ রিসার্চ হয় তখন ডেটাটা কি হয়, ঠিক আছে, তখন ডেটাটা কিরকম হয়, কোয়ান্টিটেটিভ রিসার্চের ডেটা নাম্বারসে হয়, রাইট, কোয়ান্টিটেটিভ রিসার্চের ডেটা হয় নাম্বারসে। अब डेटा কালেকশন তো দুটো রিসার্চেই করতে হয় না, তুমি কোয়ালিটেটিভ করো তাহলেও তোমাকে ডেটা কালেকশন করতে হবে, তুমি কোয়ান্টিটেটিভ করো তাহলেও তোমাকে ডেটাটা কালেকশন করতে হবে। সো ডেটা কোয়ালিটেটিভের ক্ষেত্রে এরকম ভাবে কালেক্টেড হবে লাইক দিস, অ্যান্ড কোয়ান্টিটেটিভের ক্ষেত্রে নাম্বারসে ডেটা কালেক্টেড হবে, স্কোরস ভ্যালুজ, হ্যাঁ এই জিনিসটা। আচ্ছা এই সূত্রে আমি যদি একটা কোয়েশ্চেন জিজ্ঞেস করি, কি বলো তো, আমি যে ইউপিএসসির এক্সাম্পলটা দিলাম, কি কাট অফ অ্যানালিসিসের পর প্রত্যেকে স্কোর জানিয়েছে, তো তাহলে সেটা কোয়ালিটেটিভ ডেটা হবে না কোয়ান্টিটেটিভ ডেটা হবে? যদি তোমরা এটা বলে দিতে পারো আমি বুঝে যাব যে হ্যাঁ কনসেপ্ট ক্লিয়ার হয়ে গেছে। যদি মনে করো আমি ওই কাট অফ অ্যানালিসিসের ওই জিনিসটা করি তাহলে কোয়ালিটেটিভের ডেটা হবে না কোয়ান্টিটেটিভের। ভেরি গুড গাইস, ভেরি গুড। যদি কোয়ান্টিটেটিভ হতো, যদি আমার ডেটাটা কোয়ান্টিটেটিভ হতো আমি সবকিছু করতে পারতাম, আমি ফ্যাক্টর অ্যানালিসিস করতে পারতাম, আমি স্কেলিং করতে পারতাম, আমি এসপিএসএস করতে পারতাম। এসপিএসএস একটা সফটওয়্যার, আমি আগের ক্লাসে বলেছিলাম আমাদের ইউটিউবের ক্লাসে, এই সমস্ত কিছু কোয়ান্টিটেটিভের অ্যানালিসিসে ইউজ করা যায়। কিন্তু কোয়ালিটেটিভে আমরা কি করি, কোয়ালিটেটিভ রিসার্চে আমরা থিম অ্যানালিসিস করি। আব যেখানে থিম অ্যানালিসিস করব, কন্টেন্ট অ্যানালিসিস করব, ওখানে আমি ফ্যাক্টরিং এসপিএসএস কি করব, তাই না? তখন আমাকে রিপ্রেজেন্টেটিভ কোটেশনস, থিম অ্যানালিসিস, থিমস এইগুলো বুঝতে হবে। তো সেক্ষেত্রে থিমস, কন্টেন্ট এইগুলো করতে হবে। তো সেক্ষেত্রে কোয়ান্টিটেটিভ রিসার্চের জন্য কি করতে হবে আমাদের, সরি কোয়ালিটেটিভ রিসার্চের জন্য আমাদের আনসার হবে রিপ্রেজেন্টেটিভ কোটেশনস। যদি কোয়েশ্চেন হতো কোয়ান্টিটেটিভ, বাকি তিনটে হতো, স্কেলিং হতো, ফ্যাক্টরিং হতো, এসপিএসএস হতো, স্কেলিং, ফ্যাক্টরিং, এসপিএসএস সমস্ত কিছু হতো। দেখো স্কেলিং মিনস ওই যে নমিনাল স্কেল, অর্ডিনাল স্কেল, রেশিও স্কেল, ওই স্কেলিং গুলো, ওকে অলওয়েজ রিমেম্বার ওই স্কেল। তো ওই স্কেলিংয়ে আমি ফেলতে পারি। এসপিএসএস তো সফটওয়্যারে ডেটা পুট করো আর রিগ্রেশন দিয়ে দিল, সফটওয়্যারে ডেটা পুট করো কোরিলেশন বার করে দিল। ফ্যাক্টরিংও তাই, ফ্যাক্টর অ্যানালিসিস, ঠিক আছে, এইগুলো সব কোয়ান্টের ক্ষেত্রে, কোয়ালিটেটিভের ক্ষেত্রে নাম্বার 3, ঠিক আছে। নেক্সট কি বলেছে, ডিগ্রিজ অফ ফ্রিডম। নাও ডিগ্রিজ অফ ফ্রিডমটাকে আমি কিভাবে বোঝাই, আই নো ইটস আ লিটল ডিফিকাল্ট টু মেক ইউ আন্ডারস্ট্যান্ড, বাট ঠিক আছে চলো লেট মি ট্রাই। ডিগ্রিজ অফ ফ্রিডম হচ্ছে কি, এরকম হয়, মানে একটু রিলেট করার চেষ্টা করো। লেটস সে তোমাদের তোমরা মনে করো 3 ভাই বোন, ঠিক আছে, বা আমরা ইউজুয়ালি, তোমরা না হলেও তোমরা দেখবে যে এরকম জিনিসগুলো হয়। লেটস সে তোমরা 3 ভাই বোন, বাবা মার খুব ইচ্ছা যে আমার কোনো একটা বেবি বা কোনো একটা ছেলে ডক্টর হবে বা মেয়ে ডক্টর হবে, ঠিক আছে। তো যে ফার্স্ট বেবি সে নিজের মতন করে প্রফেশন চুজ করে নিল, ও ইঞ্জিনিয়ার হয়ে গেল।
যে সেকেন্ড পার্সন, যে ছোট না মেজো যাকে বলে, তাই না? প্রথমজন তো বড়, দ্বিতীয়জন মেজো, তারপরজন সেজো, তারপরে ছোট, এরম ভাবে হয়। বাট যাই হোক, তিনজনই আছে। মিডল পার্সন ও মনে করো নিজের দিকটা বুঝলো এবং ফাইনালি ও আরেকটা ইয়ে নিয়ে চলে গেল, প্রফেশন নিয়ে চলে গেল। লেটস সে হি ওয়ান্টেড টু বিকাম ডান্সার, তো ডান্সার হয়ে গেল। ঠিক আছে, প্রথমজন ইঞ্জিনিয়ার হয়ে বেরিয়ে গেল, সেকেন্ড জন ডান্সার হয়ে বেরিয়ে গেল। আব ওই বাবা মা কি করবে? তার থার্ড বাচ্চাকে কি করার চেষ্টা করবে বলো তো একটু? ইউজুয়ালি কি হয়, ঠিক আছে, যদি সেই বাবা মাটার ডিপ ডাউন এই শখ ছিল কি আই উইল মেক ওয়ান অফ মাই চিলড্রেন ডক্টর, আমার তিনটের মধ্যে যে কোনো একটা বাচ্চাকে আমি ডক্টর বানাবো। প্রথমজনকে তো ছুট দিয়ে দিয়েছে, বাবা মা ভাবছে ঠিক আছে আই হ্যাভ টু মোর অপশনস। সেকেন্ড জন আনসার হয়ে গেছে, বাবা মা ভাবছে আচ্ছা ঠিক আছে আই হ্যাভ ওয়ান মোর অপশন। নাও দেন কামস দ্য থার্ড পার্সন, 3 নম্বর জন। না ওর হাতে তো বেচারা কি বলবো কিছুই নেই, ওকে ওকে ওর বাবা মা চেপে চুপে ডক্টরি পড়াচ্ছে, ঠিক আছে, ওর কাছে প্রেশারটা বেশি। তো ডিগ্রিজ অফ ফ্রিডম হচ্ছে অনেকটা এরকম। ঠিক আছে, যদি আমি এখানটায় 1 2 3 করে দেখি, ঠিক আছে, তো এন মনে করো আমার স্যাম্পেলের সাইজ, সরি ঠিক আছে, আমার স্যাম্পেলের সাইজ কত হলো 3, কথার কথা বলছি, ঠিক আছে, আমার স্যাম্পেলের সাইজ কত হলো? আমার স্যাম্পেলের সাইজ হলো 3। তার মধ্যে কজনের ফ্রিডম ছিল আর কজনের ফ্রিডম ছিল না, এটা একটু বলো তো। এই বাবা মার কেসটা যদি বলি, কজন ফ্রিডম পেয়েছে আর কজন ফ্রিডম পেল না? ক্যান আই সেফলি সে দুজন ফ্রিডম পেয়েছে, মানে প্রথম বাচ্চা এবং সেকেন্ড বাচ্চাটা ফ্রিডম নিয়ে নিল, বাট দ্য থার্ড বাচ্চা ওকে বেচারা ডক্টরি হওয়ার জন্য সবকিছু করে দিল, রাইট? তো সবসময় জানবে যে পুরো একটা ডেটা সেটের লাস্টের জিনিসটার ফ্রিডম থাকে না। ওকে, লাস্ট কোন একটা ডেটা সেটের ধরো মিন যে হয়েছে সবকটার ফ্রিডম থাকে, ঠিক আছে, প্রথম দুজনের ফ্রিডম ছিল, হ্যাঁ রাইট। সো এখানে ডিগ্রিজ অফ ফ্রিডম কি হবে? যদি আমাকে ভ্যালু বার করতে হয়, ডিগ্রিজ অফ ফ্রিডম হবে n-1, আনসার 2। মানে টোটাল সেট নাম্বার কতজন? 3জন ছিল। ডিগ্রিজ অফ ফ্রিডম মানে তোমাকে বার করতে হবে কতজনের ফ্রিডম ছিল। আমি জানি একজনের ছিল না, তাহলে মানে বাকি দুজনের ছিল, তাহলে n-1 আনসার বেরিয়ে গেল ইকুয়াল টু 2। ডিগ্রিজ অফ ফ্রিডমকে আমি এইভাবেই বোঝানোর চেষ্টা করছি। কোনো একটা স্ট্যাটিস্টিক্সে মনে করো অ্যাভারেজ এসছে হচ্ছে 5.2, তিনটে মনে করো 7 8 9 বসে গেছে, তাহলে এখানে নিশ্চয়ই এমন একটা কিছু বসাতেই হবে যাতে করে আনসারটা আমার 5.2 হয়ে যায় অ্যাভারেজ, তাই না? প্রথম তিনজন যা ইচ্ছা স্কোর করে নিয়েছে, ঠিক আছে, প্রথম তিনজন যা ইচ্ছা স্কোর করে নিয়েছে, কেউ 7 স্কোর করেছে, কেউ 8 স্কোর করেছে, কেউ 9 স্কোর করেছে, কিন্তু চতুর্থ জনকে নিশ্চয়ই এমন একটা কিছু স্কোর করতেই হবে তবে গিয়ে অ্যাভারেজটা 5.2 এ ধরে রাখতে পারবে। যেমন ক্রিকেটার্সদের ওপর প্রেশার থাকে না, প্রথমে যা কিছু করে কেউ আউট হয়ে গেল, কিন্তু পরের জনকে এমন একটা কিছু পেতেই হবে বা এমন একটা স্কোর করতেই হবে যাতে করে এই জিনিসটা এরকম হয়। তো এটাই হচ্ছে ডিগ্রিজ অফ ফ্রিডম। আপনি এত সুন্দর করে এক্সাম্পল দিয়ে বোঝান, বলে বুঝতে খুব ইজি লাগে, থ্যাংক ইউ ম্যাম। হ্যাঁ আমি চেষ্টা করছি, স্ট্যাটিস্টিক্স বোঝানো ইজ ওয়ে টু ডিফিকাল্ট দ্যান হোয়াট ইউ থিঙ্ক, বাট আমি চেষ্টা করছি, যেখানে আমি কিচ্ছু স্ট্যাটিস্টিক্স পড়াইনি, আমি খালি অঙ্কের ভিত্তিতে বোঝানোর চেষ্টা করছি। প্লিজ বি উইথ মি, দিস ইজ নট দ্য কারেক্ট ওয়ে, বাট যাতে তোমাদের এক্সামে হেল্প হয় আমি জাস্ট ওভাবেই বলতে চাইছি। আমার সাথে জুড়ে থাকলে আমি ডেফিনেটলি ওই জায়গাটা দেখতাম। অলসো এবারে কি বলছে দেখো, টি এখানে বলেছে the numerator and denominator degrees of freedom are used in which of the following statistics? ওকে, তার আগে আমি একটু ছোট্ট করে বলি, যেমন শক্তি মোহনের 3 সিস্টারের এক্সাম্পল। ও আচ্ছা আচ্ছা ওকে, তো এখানটা দেখো 3টে স্ট্যাটিস্টিক্স আছে, আমি আগে একটু বলে দিই কোনটা কি স্ট্যাটিস্টিক্স, ও তোমরা ওই এক্সাম্পলটা নোট করে নেবে প্যারামেট্রিক নন প্যারামেট্রিকের রেসপেক্টে। জানবে টি এফ জেড এই 3টে হচ্ছে প্যারামেট্রিক স্ট্যাটিস্টিক্স, হ্যাঁ, আর এই কাই স্কোয়ার হচ্ছে নন প্যারামেট্রিক। আমি এক্সপেক্ট করছি একটা কোয়েশ্চেন আসতে পারে এরকম, যে কারোর একটা পেপারে কি which of the following is a parametric statistics, which of the following is a non parametric statistics. I am highly anticipating কি এই ধরনের একটা কোয়েশ্চেন আসতেই চলেছে, ওই জন্য আমি বলছি কোনটা প্যারামেট্রিক কোনটা নন প্যারামেট্রিক একটা জায়গায় লিস্ট করে রাখবে, যাতে এলে
আইডেন্টিফাই করতে পারো, ঠিক আছে। আর अगेन কোট অ্যান্ড কোটে যখন এক্সাম দিয়ে আসবে আমাদের আজকের ক্লাস এবং আগের যে দুটো ক্লাস আমি যেটা সবাইকে দেখতে বলেছি সেখান থেকে কমন এলে প্লিজ গ্রুপে জানিও, গ্রুপে ইন দ্য সেন্স মানে কি কমেন্ট সেকশনে জানিও যে হ্যাঁ ম্যাম এসছে, আমি কিন্তু সেগুলো পড়ি হ্যাঁ কমেন্টগুলো। তো এবার যেটা বলবার, সো এখানটায় কি বলেছে, টি টেস্টের ডিগ্রিজ অফ ফ্রিডম না এরকমই হয়, যদি ওয়ান স্যাম্পল টি টেস্ট হয় তাহলে n-1, যদি টু স্যাম্পল টি টেস্ট হয় দুটো যেহেতু স্যাম্পল আছে, যদি ওয়ান স্যাম্পল টি হয় স্যাম্পল একটাই আছে তার মধ্যে সবার থাকবে ফ্রিডম, লাস্ট একজনের থাকবে না ফ্রিডম, এভাবে মনে রাখবে। টু স্যাম্পল টি টেস্ট হলে এই একটা স্যাম্পল এই একটা স্যাম্পল, দুখানা স্যাম্পল, n1 একটা স্যাম্পল n2 একটা স্যাম্পল, দুটো স্যাম্পলের মধ্যে টি টেস্ট হলে এই স্যাম্পল থেকে একজনের ফ্রিডম থাকবে না, এই স্যাম্পল থেকে একজনের ফ্রিডম থাকবে না, তার মানে -2, এখান থেকে -1 এখান থেকে -1, টোটালে -2, ঠিক। টি টেস্টের ডিগ্রিজ অফ ফ্রিডমের ফর্মুলা এটাই। জেড টেস্টের কোনো ডিগ্রিজ অফ ফ্রিডম হয় না, এটা একটা কোয়েশ্চেন আসতে পারে, which of the following test do not have any degrees of freedom, কোন টেস্টের কোনো ডিগ্রিজ অফ ফ্রিডম হয় না, এটা হবে লিখে রাখতে পারো জেড টেস্টের নো ডিগ্রিজ অফ ফ্রিডম। আসতেই পারে একটা কোয়েশ্চেন, না আসার কিছু নেই, ঠিক আছে। কাই স্কোয়ারের ডিগ্রিজ অফ ফ্রিডমের ফর্মুলাটা খুব ইজি। কাই স্কোয়ার কখন ইউজ হয়, দেখো আমি যখন রিগ্রেশন বললাম কাই স্কোয়ারেরও বলে দিই, ঠিক আছে। কাই স্কোয়ার স্ট্যাটিস্টিক্সটা কি, কখন ইউজ হয় বা কোন জায়গায় ইউজ হতে পারে সেটা একটু শুনে নাও। আচ্ছা ভোটের ক্ষেত্রে শুনেছো এক্সিট পোল, কি আমরা এক্সপেক্ট করছি এতগুলো সিট পাবে অমুক পলিটিক্যাল পার্টি, কিন্তু পেয়েছে এত, শুনেছো তো এক্সিট পোলের ভোটের রেজাল্ট বার করার আগেই দেখবে দেয়ার উইল বি মানে লট অফ হোয়াট ডু আই সে, মানে কি বলবো, প্রচুর পরিমাণে এরকম আসতেই থাকে প্রেডিকশনস কি অমুক পলিটিক্যাল পার্টি ইজ এক্সপেক্টেড টু হ্যাভ এত সিট, আমরা এক্সপেক্ট করছি যে অমুক পার্টি এত সিট পাবে, তমুক পার্টি এত সিট পাবে, অমুক আদার পার্টি এত সিট পাবে, ঠিক। তো এফই মানে হচ্ছে ফ্রিকোয়েন্সি এক্সপেক্টেড, ঠিক আছে। কাই স্কোয়ার বোঝাচ্ছি তো, দাঁড়াও, এটা হচ্ছে কাই স্কোয়ারের ইয়ে সিম্বল। তো কাই স্কোয়ারে কি হয়, একটা ফ্রিকোয়েন্সি, দু রকমের ফ্রিকোয়েন্সির কথা বলবো। এফই মানে হচ্ছে ফ্রিকোয়েন্সি এক্সপেক্টেড, ফ্রিকোয়েন্সি মানে কাউন্ট, ঠিক আছে, কাউন্টকে বলে হচ্ছে ফ্রিকোয়েন্সি, ভালো ভাষা। তো এটা এক্সপেক্টেড, কিন্তু আসল যখন ভোটের রেজাল্ট বেরায় তখন একটা আলাদাই কিছু রেজাল্ট আসে, তো যেটা ভোটের রেজাল্ট আসছে ওটাকে বলে অবজার্ভড, ঠিক আছে। তো ফ্রিকোয়েন্সি অবজার্ভড যেটা আমরা আসলে দেখলাম, ঠিক আছে, এটার কথার অর্থ হচ্ছে ফ্রিকোয়েন্সি এক্সপেক্টেড আর এটা সরি এফও মানে হচ্ছে ফ্রিকোয়েন্সি অবজার্ভড, এফই মানে হচ্ছে ফ্রিকোয়েন্সি এক্সপেক্টেড। কাই স্কোয়ার হচ্ছে টেস্ট অফ অ্যাসোসিয়েশন টেস্ট। কাই স্কোয়ার এটা টেস্ট করে আমি যেটা এক্সপেক্ট করেছিলাম, আমি যেটা অবজার্ভ করলাম, এই দুটোর মধ্যে ম্যাচ কতটা আছে বা ফিট কতটা আছে, ওকে। তো যেটা ইউ আর এক্সপেক্টিং আর যেটা অ্যাকচুয়ালি হ্যাপেনিং এই দুটোর মধ্যে ফিট কতটা আছে, এইটা যদি আমাকে টেস্ট করতে হয়, সেই টেস্টটা আমরা কি করে করি, আমরা কাই স্কোয়ার স্ট্যাটিস্টিক্স দিয়ে করি। বেসিক্যালি ভোটের এক্সিট পোলগুলো সফটওয়্যারে হয়, এবারে এই সফটওয়্যারের ভেতরে কোন স্ট্যাটিস্টিক্স অ্যাপ্লাই হয়, ওই সফটওয়্যারের ভেতরে এই কাই স্কোয়ার স্ট্যাটিস্টিক্সই অ্যাপ্লাই হয়, যেখানে আমরা এক্সপেক্টেড আর অবজার্ভডের মধ্যে অ্যাসোসিয়েশন বিল্ড আপ করার চেষ্টা করি। এবং ফাইনালি জানো তো এটা আরো ভালো বলে যে কোন চ্যানেলটা, কোন নিউজ চ্যানেলটা কি প্রেডিকশন দিয়েছিল, এখান থেকেই বেরিয়ে যায় যে ধরো অমুক XYZ নিউজ চ্যানেল একটা প্রেডিকশন দিয়েছিল আর ওর প্রেডিকশনের সবচেয়ে কাছাকাছি রেজাল্ট এসছে, তো ওটা কাই স্কোয়ার টেস্টের মাধ্যমে বোঝা যায়, ঠিক আছে।
তো তাহলে এই ফ্রিকোয়েন্সি এক্সপেক্টেড আর ফ্রিকোয়েন্সি অবজার্ভড এর মধ্যে অ্যাসোসিয়েশন যদি বিল্ড আপ করতে হয় তাহলে কাই স্কোয়ার, অ্যাসোসিয়েশন চেক করতে গেলে যে টেস্টটা করতে হয় কাই স্কোয়ার বলে। কাই স্কোয়ারের আলাদা একটা নাম আছে গুডনেস অফ ফিট। এখান থেকে একটা কোয়েশ্চেন আসে, উইচ অফ দ্য ফলোইং, যদি কোয়েশ্চেন আসে which of the following statistics measures goodness of fit, এই টার্মটা আলাদাই করে কোয়েশ্চেন দেয়। গুডনেস অফ ফিট, ফিটের ব্যাপারটা কেন আমি বলে দিলাম, অ্যাসোসিয়েশন চেক করে কি যেটা এক্সপেক্ট করছি, যেটা অবজার্ভ করছি ওটা কতটা ভালো ম্যাচ বা ফিট হচ্ছে। তো সেটা যদি চেক করতে হয় তাহলে কোন স্ট্যাটিস্টিক্স, তাহলে যদি ইফ আই আস্ক ইউ কি বলো which of the following বা স্ট্যাটিস্টিক্স মেজার্স গুডনেস অফ ফিট, গুডনেস অফ ফিট কোনটা মেজার করে বলো, গুডনেস অফ ফিট কোনটা মেজার করে বলে ফেলো। by now you should be able to answer guys, come on, গুডনেস অফ ফিট কোন স্ট্যাটিস্টিক্স মেজার করে বলে ফেলো, আই এম ওয়েটিং। তো সেটাই হবে কাই স্কোয়ার, কাই স্কোয়ার, ভেরি গুড। এবারে কাই স্কোয়ারও নন প্যারামেট্রিক, বাকিগুলো সব প্যারামেট্রিক। এবারে এই কাই স্কোয়ারের ডিগ্রিজ অফ ফ্রিডমের ফর্মুলাটা খুব ইজি, r1 ইন্টু সি, r মাইনাস ওয়ান সি ইন্টু ওয়ান। দেখো আমি এত বোঝাতে পারছি না, আমার কাছে ওই টাইমের ইকোনমিটা নেই, মানে রো ইন্টু ওয়ান, রো মাইনাস ওয়ান ইন্টু কলম মাইনাস ওয়ান, এইটা হচ্ছে কাই স্কোয়ারের ডিগ্রিজ অফ ফ্রিডমের ফর্মুলা। ঠিক আছে, যদি এটা আমার কাছে স্ট্যাটিস্টিক্সের ক্লাস হতো আই উড হ্যাভ এক্সপ্লেইনড আলাদা করে, কিন্তু এটুকুর জন্য তোমাদের জন্য এটুকু চলে যাবে। ঠিক আছে, তো দেখো এখানেও কি কোনো নিউমারেটর ডিনোমিনেটরের গল্প আছে, বলেছে কোয়েশ্চেনে, দেখো বলেছে যে ডিগ্রিজ অফ ফ্রিডমে নিউমারেটর আর ডিনোমিনেটরের ডিগ্রিজ অফ ফ্রিডম চেক করতে হবে। তাহলে আমি তোমাদেরকে এইটা মানে 1, 3 আর 4, 1, 3, 4 এর যে কেসটা বললাম, ফর্মুলাটা এটা বাবা, r মাইনাস ওয়ান ইন্টু সি মাইনাস ওয়ান। আমি যে এই তিনটে কেসের ফর্মুলা বললাম, এখানে কোথাও তুমি নিউমারেটর ডিনোমিনেটর অর্থাৎ লব হরের গল্প দেখলে? কোথাও তুমি দেখলে না। ঠিক আছে, এবারে এফ টেস্টের ফর্মুলা কি হয়? ঠিক আছে, আমার জায়গার একটু অভাব হচ্ছে। এবারে এই এফ টেস্টের কি হয়? এফ টেস্ট, এফ টেস্ট কিছুই না, অ্যানোভা, অ্যানালাইসিস অফ ভেরিয়েন্স। অ্যানোভাকে যদি টেস্ট করতে হয় তাহলে কোনটা? এফ টেস্ট হচ্ছে অ্যানোভারই গল্প। ঠিক আছে, এফ টেস্ট ইজ নাথিং বাট অ্যানোভা। এফ টেস্ট কি করে ক্যালকুলেট করতে হয়? এফ টেস্টের ক্যালকুলেশন হচ্ছে, এফ টেস্টের ফর্মুলা, এটা ডিগ্রিজ অফ ফ্রিডম বলছি না, ডিগ্রিজ অফ ফ্রিডমটা বলবো। এফ ইজ ইকুয়াল টু মিন স্কোয়ার 1 বাই মিন স্কোয়ার 2, এটা হচ্ছে এফ বার করার ফর্মুলা। এবারে আমি যদি ডিগ্রিজ অফ ফ্রিডমের গল্পটা তোমাকে নাও দিই, এবার তুমি আমাকে বলতে পারবে যে এটার আনসার কি হবে? এই চারটের মধ্যে কোন ফর্মুলায় তুমি ভগ্নাংশ আকারে দেখছো? চারটের মধ্যে কোন ফর্মুলাটাকে তুমি ভগ্নাংশের আকারে দেখছো? যেটা ভগ্নাংশের আকারে হবে তার ডিএফ ও ভগ্নাংশের মতন করেই হবে। এই ওপর পোর্শনটার ডিএফ হচ্ছে কে মাইনাস ওয়ান, নাম্বার অফ গ্রুপ মাইনাস ওয়ান। দেখো কিছু বুঝবে না, মাথায় ঢুকবে না, দ্যাট আই নো, বাট আমি যেটুকু বোঝানোর চেষ্টা করছি ওটুকু যদি তুমি মেমোরাইজ করে নিতে পারো এটুকুই হবে। যে চারটের মধ্যে কার ফর্মুলাতে তুমি লব হর করে দেখছো, এফ এর ফর্মুলাতে দেখছো, তাহলে এর ডিগ্রিজ অফ ফ্রিডমও ওভাবেই হবে। আর এইটার হচ্ছে এন মাইনাস কে। যখন অ্যানোভা আমি ডিটেলে করাবো আমি বলবো। তো তাহলে এর আনসার হবে এফ টেস্ট গাইস, এর আনসার হবে এফ টেস্ট। কোথায়? নিউমারেটর আর ডিনোমিনেটর টার্মসে ডিগ্রিজ অফ ফ্রিডম দেখা হয় যদি তোমাকে জিজ্ঞেস করা হয়, সিম্পল এফ টেস্ট, গো ফর এফ টেস্ট। এখান থেকে তোমাদের থেকে দুটো টেক আওয়ে, এক হচ্ছে এই কোয়েশ্চেনের আনসার, তিনটে টেক আওয়ে। তিনটে হচ্ছে গুডনেস অফ ফিট কোন ইয়ে করে, এই যেটা ডিসকাশন করলাম আমরা এতক্ষণ, এখান থেকে যদি তুমি তিনটে জিনিস ভালো করে মনে রাখতে পারো তাহলেই হবে। এক হচ্ছে এই প্রশ্ন আর তার উত্তরটা, সেকেন্ড হচ্ছে কোন স্ট্যাটিস্টিক্সের ডিগ্রিজ অফ ফ্রিডমই নেই, আনসার জেড টেস্ট। থার্ড কোয়েশ্চেন, গুডনেস অফ ফিট কোন টেস্টকে বলে? কাই স্কোয়ারকে। ঠিক আছে, আর আরো যদি একটু ঘুরিয়ে দেয় যে ফ্রিকোয়েন্সি এক্সপেক্টেড আর ফ্রিকোয়েন্সি অবজার্ভড এই দুটোর মধ্যে অ্যাসোসিয়েশন কোন টেস্ট দেখে? কাই স্কোয়ার দেখে। আর কোনটা প্যারামেট্রিক কোনটা নন প্যারামেট্রিক, এইটুকু যদি জেনে যেতে পারো, এইটুকু যদি মাথার মধ্যে ঢুকে যেতে পারে, এই নেট ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে,
এটা তো বলো, এটা this should be a piece of cake for you. বলছে sharpness of the peak of the statistical distribution, ঠিক আছে, sharpness of the peak বা peakedness বেসিক্যালি কোনটা দিয়ে বোঝানো হয়? peakedness কোনটা দিয়ে বোঝানো হয় বলো? আই এম ওয়েটিং। peakedness, ভেরি গুড। কার্টোসিস দিয়ে তিনটে হয় না এরকম, প্লেটোকার্টিক, মিসোকার্টিক অ্যান্ড লেপ্টোকার্টিক। এইটা মিসোকার্টিক, নিচেরটা প্লেটো বা প্লেটিকার্টিক, আর উপরেরটা হচ্ছে লেপ্টোকার্টিক। এটা আমি বুঝিয়েছিলাম ক্লাসে, আই হোপ এটা সমস্যা হওয়ার কথা না। তো আনসার হবে কার্টোসিস। অ্যাবসলিউটলি রাইট গাইস। নেক্সট, আইডেন্টিফাই দ্য মেজার্স অফ ডিসপারশন। এবার আমি বলি ডিসপারশন মানে কি। ডিসপারশন কথাটার অর্থ হচ্ছে বিচ্যুতি, ঠিক আছে। ধরো সবার অ্যাভারেজ 5, কোনটা ববিতা, কোনটা বলবো? ডিসপারশন কথার মানে, ডিসপারশন কথার মানে হচ্ছে বিচ্যুতি, ঠিক আছে। ডিসপারশন কথার মানে হচ্ছে বিচ্যুতি। যারা এখানে ক্লাসে আছো প্রত্যেককে কোট অ্যান্ড কোটে বলছি আমার আগের দুটো ভিডিও দেখে নেবে বিফোর অ্যাপিয়ারিং ফর দ্য নেট এক্সামিনেশন। ইট ইজ অলরেডি দেয়ার প্রেজেন্ট ইন দ্য বিএসএসআই ইউটিউব চ্যানেল, ঠিক আছে। আগেরটা 14 বাবা কার্টোসিস হবে। 3 ধরনের কার্টোসিস হয়। কার্টোসিস মানে হচ্ছে একটা ডিস্ট্রিবিউশন কতটা পিকড আছে। 3 রকমের হয়। একদম ফ্ল্যাটটা যেটা হয় সেটাকে প্ল্যাটিকার্টিক বলে, মিডিল মাঝখানে মানে না একেবারে ফ্ল্যাট না একেবারে উঁচু ওটাকে মেসোকার্টিক বলে, আর একেবারে শার্প পিকড যেটা হয় সেটাকে লেপ্টোকার্টিক বলে, ঠিক আছে। এটা যদি কেউ আমার আগের ক্লাস দেখে আসে তার কোনো ডাউট হওয়ারই কথা নয়। মেবি ইউ আর নিউ, আই এম 100% শিওর। ইউটিউবে ইট ইজ অ্যাভেলেবল ফর ফ্রি গাইজ, দেখে নেবে। নেক্সট কি বলছে এখানটা দেখো, আইডেন্টিফাই দ্য মেজার্স অফ ডিসপারশন। বিচ্যুতি মাপার স্ট্যাটিস্টিক্স কোনগুলো হয়? মনে করো সবার অ্যাভারেজ ভ্যালু 5, এভরিওয়ানস অ্যাভারেজ ভ্যালু ইজ 5, ঠিক আছে, বাট আমি পেয়ে গেলাম 9। ভাবো সবাই 5, নয় 5, নয় 5.2, নয় 5.6, নয় 5.8, নয় 5.1, সবাই মনে করো স্কোর পেয়েছে কাছাকাছি কাছাকাছি, অ্যাভারেজের কাছাকাছি 5, 5.2 এরকম। তুমি পেয়ে গেলে 9, তাহলে তুমি এদের থেকে অনেকটা হাটকে না? তুমি এদের থেকে অনেকটা হাটকে না? ডেফিনেটলি তুমি হাটকে। আবার তুমি পেয়ে গেলে 2, তুমি এদের থেকে আরো, তুমিও যে 2 পাবে সেও অনেকটা হাটকে, যে 9 পাবে সেও অনেকটা হাটকে। তো এই যে অ্যাভারেজের থেকে কে কতটা ছড়িয়ে আছে, ডিসপার্সড আছে, বিচ্যুতি হয়ে আছে, সেটাকে বলা হয় মেজার্স অফ ডিসপারশন। সেটা আমরা কি করে বার করব? জানবে বিচ্যুতির ইংলিশ কি? ডিভিয়েশন, ঠিক আছে। ডিভিয়েশন মানে ছড়ানো আছে, তো যে যে স্ট্যাটিস্টিক্সে ডিভিয়েশন লেখা থাকবে সেই সেই স্ট্যাটিস্টিক্স গুলো কি করে, সেই সেই স্ট্যাটিস্টিক্স গুলো ডিসপারশন ক্যালকুলেট করে। যেমন মিন ডিভিয়েশন মানে বিচ্যুতি, এটা ক্যালকুলেট করে। মিডিয়ান তো মাঝেই থাকে গো, মিন, মিডিয়ান, মোড এক জিনিস। এগুলো সব কি? এগুলো গড় মাপার জিনিস। মিডিয়ান হচ্ছে সেন্ট্রাল টেন্ডেন্সি বা গড় মাপার জিনিস, বিচ্যুতি মাপার জিনিস নয়। মিন, মিডিয়ান, মোড এই তিনটেই গড় মাপার জিনিস। যদি কোয়েশ্চেন এটাতে আসে which of the following are the measures of central tendency, গড়ের ইংলিশ হচ্ছে সেন্ট্রাল টেন্ডেন্সি, তখন তোমাকে বলতে হবে মিন, মিডিয়ান, মোড। যদি বলে which of the following is the measure of central tendency, mean, median, mode, এই তিনটে জিনিস হচ্ছে গড় মাপার জিনিস। যদি কোয়েশ্চেন সেন্ট্রাল টেন্ডেন্সি দিয়ে আসতো তাহলে এই তিনটে অপশন হতো। কোয়েশ্চেন যদি ডিসপারশন দিয়ে এসছে তাহলে কি হবে?
এইগুলো হচ্ছে সব ডিসপারশন মাপে। মিন ডিভিয়েশন, স্ট্যান্ডার্ড ডিভিয়েশন, রেঞ্জ, কোয়ার্টাইল, ইন্টার কোয়ার্টাইল, এগুলো সব কি মাপে? বিচ্যুতি বা ডিভিয়েশন মাপে। কোয়ার্টাইল ইন্টার কোয়ার্টাইল কেন? একটু ভাবো ছবিটা। কোয়ার্টাইল এইভাবে থাকে যে কতটা জিনিসটা ছড়িয়ে আছে, তুমি এই 25-এ আছো, না এই 25-এ আছো, না এই 25-এ আছো, না এই 25-এ আছো। তো তোমার বিচ্যুতিটাই তো মাপছে যে তুমি কতটা ছড়িয়ে আছো, তুমি কতটা স্ক্যাটার্ড আছো। স্ট্যান্ডার্ড ডিভিয়েশন এটাই দেখছে। আন্ডারস্টুড? তো তাহলে কি হবে? এ সি ডি ই। তাহলে কি হবে? এ সি ডি ই। ওহো, অপশনই নেই। রেঞ্জ, কোয়ার্টাইল, স্ট্যান্ডার্ড ডিভিয়েশন, মিন ডিভিয়েশন, বি তো হবে না। ও, মিন ডিভিয়েশন, সরি 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 গাইজ, ইন দ্যাট কেস আই এম অ্যাকচুয়ালি সরাচ্ছি আমি এটা। মিন ডিভিয়েশন মানে আমি একটু বলে দিই, দাঁড়াও। মিন ডিভিয়েশন ও ডিসপারশন দেখে, এর ক্ষেত্রে সিডিই হয়ে আমার অপশন 4 হবে আনসার। কেন মিন ডিভিয়েশন হবে না আমি এটাও এক্সপ্লেন করে দিচ্ছি, আই ক্যান এক্সপ্লেন। তো যেটা আমি বলছি, সিডিই কি হবে? হ্যাঁ সিডিই হবে, ওটা তো হবেই, এগুলো হবেই। মিন ডিভিয়েশন কেন হবে না? মিন ডিভিয়েশন মানে হচ্ছে অ্যাবসলিউট ডিভিয়েশন, ঠিক আছে? মিন ডিভিয়েশনকে বলা হয় অ্যাবসলিউট ডিভিয়েশন। মানে গড় এত, গড় হয়েছে 5, তুমি পেয়েছো 9, তাহলে তুমি গড়ের থেকে কত দূরে? 4 দূরে। গড় হয়েছে 5, তুমি পেয়েছো 2, তুমি গড়ের থেকে কত কম? -3 কম, ঠিক আছে? তো আইদার তুমি গড়ের থেকে বেশি পাবে, নাহলে তুমি গড়ের থেকে কম পাবে। গড়ের থেকে তুমি কত বেশি পেলে, কত কম পেলে, বাস ওটাই মিন ডিভিয়েশন। তো এই মিন ডিভিয়েশনে এই প্লাস মাইনাসের একটা সমস্যা হয় ক্যালকুলেশনের জন্য, ওই জন্য ওটাকে গুড মেজার অফ ডিসপারশন ধরা হয় না। ইট ইজ আ মেজার অফ ডিসপারশন, সরি, ইট ইজ আ মেজার অফ ডিসপারশন, কিন্তু ইট ইজ নট আ ভেরি গুড। ঠিক আছে, এটা একটু নিজেরা বলো কি হবে। কি আইডেন্টিফাই দ্য প্যারামেট্রিক টেস্ট ইউজড ফর স্ট্যাটিস্টিক অ্যানালিসিস। এই কোয়েশ্চেনটা আই এম এক্সপেক্টিং। এরকমও দিতে পারে, এরকমও বলতে পারে আইডেন্টিফাই দ্য নন প্যারামেট্রিক টেস্ট ইউজড ফর স্ট্যাটিস্টিক্স। ঠিক আছে, নন প্যারামেট্রিক টেস্ট হোক কি প্যারামেট্রিক টেস্ট হোক, কোনটা ইউজড হয়? কি হবে? 16D। দেখো, টি টেস্ট প্যারামেট্রিক, এফ টেস্ট প্যারামেট্রিক, সো এ সি আনসার হবে, এ সি আনসার হবে, তো ডি হবে কারেক্ট। যদি বলতো আইডেন্টিফাই দ্য নন প্যারামেট্রিক টেস্ট, এটা হয়ে যেত নন প্যারামেট্রিক। এই দুটো হচ্ছে নন প্যারামেট্রিক। গাইজ লিস্ট বানিয়ে নেবে কোনটা প্যারামেট্রিক, নন প্যারামেট্রিক। এবারে আমি একটা কাউন্টার পার্টের একটা বলে দিই। হ্যাঁ, দিস ইজ সামথিং উইচ ইজ ভেরি ইম্পর্টেন্ট। এই চার্টটা একটু লিখে নেবে। কাউন্টার পার্ট, প্যারামেট্রিকের আর নন প্যারামেট্রিকের, ঠিক আছে? ধরো আমি যেটা বললাম, হ্যাঁ, একটা আমি বলে দিয়েছি কাউন্টার পার্টের, আমি রিকল করছি, মনে পড়ে যাবে। যেখানে পিয়ারসনের আর করা যায় না সেখানে আমি কি করব? প্রথমে বলো পিয়ারসন প্যারামেট্রিক না নন প্যারামেট্রিক, এটা একটু বলে ফেলো। পিয়ারসন প্যারামেট্রিক না নন প্যারামেট্রিক? পিয়ারসনস আর, পিয়ারসনস কোরিলেশন কোএফিশিয়েন্ট, প্যারামেট্রিক না নন প্যারামেট্রিক? আইদার পি লেখো নালে এনপি লেখো, পুরোটা লিখতেও হবে না। পিয়ারসনের আর প্যারামেট্রিক না নন প্যারামেট্রিক? পিয়ারসন প্যারামেট্রিক, ভেরি গুড গাইস। তো পিয়ারসন প্যারামেট্রিক, পিয়ারসনস আর, পিয়ারসনস আর এর কাউন্টার পার্ট কি? মানে যেখানে কাউন্টার পার্ট কথাটার অর্থ হচ্ছে যেখানে পিয়ারসন আর করা যাবে না সেখানে কি করা যাবে? যেখানে পিয়ারসনের আর করা যাবে না সেখানে কি করা যাবে? সেখানে স্পিয়ারম্যানস রো, ভেরি গুড। স্পিয়ারম্যানস রো। সেকেন্ড কোয়েশ্চেন, অ্যানোভা,
প্যারামেট্রিক না নন প্যারামেট্রিক? অ্যানোভার আরেকটা নাম এফ টেস্ট। ওকে গাইস, অ্যানোভার আরেকটার নাম এফ টেস্ট। এটা প্যারামেট্রিক না নন প্যারামেট্রিক বলো? অ্যানোভার আরেকটা নাম এফ টেস্ট, এটা প্যারামেট্রিক না নন প্যারামেট্রিক? অ্যানোভা প্যারামেট্রিক হয় গো, এফ টেস্ট প্যারামেট্রিক তো, এক্ষুনি বললাম তো। আর এফ টেস্টের আরেকটা নামই অ্যানোভা, এগুলো প্যারামেট্রিক। যেখানে এটা করা যায় না, যেখানে এই টেস্ট করা যায় না, সেখানে কি করতে হয়? ক্রুস্কাল ওয়ালিস এইচ টেস্ট করতে হয়। এর কাউন্টার পার্ট হচ্ছে ক্রুস্কাল ওয়ালিস এইচ টেস্ট। এবারে আমি তোমাদেরকে নিয়ে চলে যাই ওই স্লাইডে। দেখো এই যে এইচ টেস্টটা আছে, এইচ টেস্টটাই হচ্ছে ওই টেস্টটা যেটা আমি বললাম এক্ষুনি, ক্রুস্কাল ওয়ালিস এইচ টেস্ট। মানে যেখানে এফ টেস্ট করা যায় না সেখানেই এইচ টেস্ট করতে হয়, ঠিক আছে? এটা কাউন্টার পার্ট। এবারে থার্ড হচ্ছে টি টেস্ট, রাইট? টি টেস্টও প্যারামেট্রিক। যেখানে টি টেস্ট করা যায় না ওখানে করতে হয় মান উইটনি ইউ টেস্ট, ঠিক আছে? যেখানে ইন্ডিপেন্ডেন্ট টি টেস্ট, হ্যাঁ, যেখানে টু স্যাম্পল টি টেস্ট, ওয়ান স্যাম্পল না, যেখানে টু স্যাম্পল টি টেস্ট করা যায় না, ইন্ডিপেন্ডেন্ট বা টু স্যাম্পল টি টেস্ট করা যায় না, সেখানে করতে হয় মান উইটনি ইউ টেস্ট। ওই যে ওপর নিচে দেখবে আগের 16 নম্বরের কোয়েশ্চেনে ইউ টেস্ট লেখা ছিল, ওই ইউ টেস্টটাকে আমি পুরো নাম লিখছি, মানে যে মানুষগুলো সেই টেস্টগুলো আবিষ্কার করে তাদের নামে টেস্ট হয়ে যায়। যেমন ক্রুস্কাল ওয়ালিস এইচ টেস্ট দিয়েছিল বলে ওর নামে এইচ টেস্ট হয়ে গেল, মান উইটনি ইউ টেস্ট দিয়েছিল বলে ওর নামে ইউ টেস্ট হয়ে গেছে। সো এটা হচ্ছে মান উইটনি ইউ টেস্ট। লাস্ট বাট নট দ্য লিস্ট, যেখানে পেয়ার টি মানে বা ওয়ান স্যাম্পল টি টেস্ট, পেয়ার টি অথবা ওয়ান স্যাম্পল টি টেস্ট করা যায় না, পেয়ার টি বা ওয়ান স্যাম্পল টি টেস্ট হচ্ছে প্যারামেট্রিক। যেখানে এই জিনিসটা করা যায় না সেখানে কোন টেস্ট করতে হয়? ওখানে করতে হয় উইলকক্সন সাইন র্যাঙ্ক টেস্ট। কি করতে হয়? উইলকক্সন সাইন র্যাঙ্ক টেস্ট হলো। আরেকটা হচ্ছে, ম্যাম একটু দেখান, এই যে রয়েছে এখানে, ঠিক আছে? এবং এখানে আরো একটা রয়েছে যে রিপিটেড মেজার্স অ্যানোভা। এটা হচ্ছে নর্মাল অ্যানোভা, মানে তিনটে গ্রুপের মধ্যে বা চারটে গ্রুপের মধ্যে যদি আমি মিন কম্পেয়ার করি তখন যে অ্যানোভাটা হবে সেটা। আর যদি একটা গ্রুপের উপরেই রিপিটেডলি আমি অ্যানোভা করতে পারি, যদি সেটা হয়, সেটাও আরেক ধরনের প্যারামেট্রিক হয়। এটা 5 নম্বরটা উপরে লিখে দিচ্ছি, রিপিটেড মেজার্স অ্যানোভা। যদি আমরা এটা না করতে পারি তাহলে আমরা করব হচ্ছে 5 নম্বর দিয়ে প্যারামেট্রিকে ফ্রিডবেন্স রিপিটেড মেজার্স অ্যানোভা, ফ্রিডবেন্স টেস্ট, ফ্রিডবেন্স টেস্ট, ফ্রিডবেন্স টেস্ট হলো। ব্যাস এইটাই। তাহলে আমি তোমাদেরকে পুরো সামারি করে দিলাম কি কোনগুলো প্যারামেট্রিক, কোনগুলো নন প্যারামেট্রিক। কোয়েশ্চেন আসতে পারে which of the following is parametric, এখান থেকে বুঝে যাবে। which of the following is non parametric, এখান থেকেও বুঝে যাবে। আরেকটা কোয়েশ্চেন আসতে পারে কোনটা কিসের কাউন্টার পার্ট, টি টেস্টের কাউন্টার পার্ট কোনটা। ইন্ডিপেন্ডেন্ট বা টু স্যাম্পল টি টেস্ট হলে মান উইটনি, যদি ওয়ান স্যাম্পল বা পেয়ার টি টেস্ট হয় তাহলে উইলকক্সন, ঠিক আছে? তো পিয়ারসনের কাউন্টার পার্ট হচ্ছে স্পিয়ারম্যান, এফ টেস্ট বা অ্যানোভার হচ্ছে ক্রুস্কাল ওয়ালিস, আর এটা তো বুঝেইছো repeated measure ANOVAর counterpart হচ্ছে Friedman's test. I here rest the entire statistics that I am expecting, which is important for 2025 নেট এক্সামিনেশন। 2025-এর স্ট্যাটিস্টিক্স রিসার্চের ক্ষেত্রে যে স্ট্যাটিস্টিক্স রিলেটেড যে একটা কোয়েশ্চেন আমি এক্সপেক্ট করছি 5টার মধ্যে একটা এলে আমার মনে হচ্ছে এর মধ্যে থেকেই আসবে, ফ্রম দিস ক্লাস অনলি। যে যদি কেউ আরেকবার দেখে নিতে চাও দেখে নিতে পারবে এই ক্লাসটাকে। আই থিঙ্ক ইট উইল বি হাইলি ইউজফুল ফর ইউ।
তোমাদের মধ্যে এখান থেকে টেক অ্যাওয়ে গুলো কি হবে? নাম্বার 1, ফর্মুলাস গুলো সবকটা মেমোরাইজ করে নেবে, কোনটার ফর্মুলা কি। সামস গুলো একবার করে নেবে, প্যারামেট্রিক নন প্যারামেট্রিকটাকে ভালো করে বুঝে নেবে, আর গ্রাফ গুলো দেখে নেবে। ঠিক আছে, এই হয়েছে তোমাদের কাজ। স্ট্যাটিস্টিক্স এলে এর ভেতর থেকেই আসবে। আন্ডারস্টুড? আই হোপ ইউ অল লাইকড দ্য ক্লাস। আশা করছি ম্যাম 1 and 2 ম্যাথ এর মানে কি, আশা করছি তোমাদের ক্লাস ভালো লেগেছে। ঠিক আছে, কারোর যদি কিছু বলার থাকে, 1 আর 2 এর ম্যাথ ম্যাম 1 হলে কি হবে? 1 হলে কি হবে মানে? বুঝতে পেরেছি, এই ক্লাসটা ভালো করে না দেখলে হবে না। হ্যাঁ, ভালো করে তো দেখতেই হবে। ম্যাম ফার্স্ট 4টে কোয়েশ্চেন একটু দেখান। ফার্স্ট 4টে কোয়েশ্চেন তুমি তো দেখেই নিতে পারবে গো। দিস ইজ দ্য ফার্স্ট কোয়েশ্চেন। জানবে পপুলেশন রিলেটেড, আমি ওখান থেকে লিখেছি, নিজেরা ক্যালকুলেট করবে। আই হ্যাভ সিন ইউ দ্য মিনস, আই হ্যাভ শোন ইউ দ্য মিনস, কি কিভাবে ক্যালকুলেশনটা করতে হয়। দিস ইজ দ্য ফর্মুলা, এভাবে করে যা ভ্যালু আসবে নিজেরা করে নেবে। অলরাইট, তো এটা গেল হচ্ছে 3 and 4। ঠিক আছে, চলো, দিস ইজ দ্য চার্ট ক্লাস। দ্যাটস অল গাইস, থ্যাংক ইউ ফর টুডে। স্ট্যাটিস্টিক্স ইন রিসার্চটাকে ভালো করে প্রিপেয়ার করবে। আই এম এক্সপেক্টিং দেয়ার উইল বি 1 কোয়েশ্চেন, যে 5টা কোয়েশ্চেন আসে রিসার্চ অ্যাপটিটিউডের, সেই 5টার মধ্যে একটা কোয়েশ্চেন ইজ ডেফিনেটলি ইজ গোয়িং টু কাম ফ্রম দিস ক্লাস। ঠিক আছে, নিজেরা নিজেদের নিজেদের ফিডব্যাক আফটার এক্সাম এসে অফকোর্স এই এক্সামের মানে এই ভিডিওর তলায় দিয়ে দিও, যে ওয়েদার কমন পেলে বা না পেলে। দিস ইজ রিয়েলি হেল্পফুল অ্যান্ড ফ্রুটফুল, দিস ইজ গোয়িং টু বি ভেরি ফ্রুটফুল ফর মি। অলরাইট গাইস, থ্যাংক ইউ, টাটা, বাই বাই, টেক কেয়ার।